আচ্ছা, তো আমরা সহজ স্কিলের থেকে আরেকটা ওয়ান শট এমসিকিউর ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হলো থার্মোডাইনামিক্স নিয়ে। ঠিক আছে, থার্মোডাইনামিক্স রিলেটেড যা যা এমসিকিউ হতে পারে সেই এমসিকিউ সলভ করার জন্য তোমার যা যা ফর্মুলা লাগবে, যা যা থিওরির জ্ঞান লাগবে, মোটামুটি সব কিছু নিয়ে এই টুকটাক টাচ দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড ট্রাই করবো ক্লাস যত সম্ভব শর্ট করা যায়, কারণ এমনি তোমাদের এক্সাম চলে আসছে। অ্যান্ড এই ভিডিওগুলো দেখলে তোমরা এক্সামের মাঝেই দেখবে, যেন অত শর্ট অত লং ভিডিও না হয়। ঠিক আছে, তো আমরা আর কথাবার্তা না বাড়ায় শুরু করি। দেখো, প্রথম এমসিকিউটা বলছে থার্মোমিতির মূল সমীকরণ নিচের কোনটি। থার্মোমিতি বলতে বোঝায় যে এমন একটা নীতি যেটার উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। এখন থার্মোমিটার যে তৈরি করা হয়, আমরা পরিচিত কোন থার্মোমিটার নিয়ে? আমরা পরিচিত হলো এই তোমার পারদ থার্মোমিটারের সাথে। ঠিক আছে, থার্মোমিটারের মধ্যে যে পারদ ইউজ করে টেম্পারেচারটা মাপা হয়, ওটা নিয়ে আমরা মোটামুটি পরিচিত। এছাড়াও রোদ থার্মোমিটার থাকে, আরও অনেক ধরনের থার্মোমিটার থাকে। ঠিক আছে, মেইনলি থার্মোমিটার যেভাবে কাজ করে, থার্মোমিটারের ভিতরে একটা উপাদান থাকে, সেই উপাদানটা টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে নিজের ধর্মটা চেঞ্জ করে। যদি পারদের উদাহরণ দিই, যত টেম্পারেচার বৃদ্ধি হবে পারদের যে ওই হাইটটা ছিল সেটা কী হবে? বাড়তে থাকবে। যদি রোদ থার্মোমিটারের কথা চিন্তা করি, যত টেম্পারেচার বৃদ্ধি করবে রোধের মান বাড়তে থাকবে। ঠিক আছে, তো ওইটার উপর ভিত্তি করে আমার থার্মোমিটার তৈরির যে মূলনীতি, সেটার যে ফর্মুলা সেটা হলো থিটা মাইনাস থিটা আইস, আই দ্বারা বুঝাইতেছি আইস, নিচে থিটা এস, এস দ্বারা বুঝাইতেছে স্টিম, থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়ালস টু এক্স থিটা মাইনাস এক্স আইস, নিচে এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখন এখানে কোনটা কি বুঝাইতেছে? ঠিক আছে, আমরা যদি একটু ইলাবোরেট কথাবার্তা বলি, থিটা আইস বুঝাইতেছে যে আমি যেই থার্মোমিটারটা বানাবো, রোদ থার্মোমিটার হইতে পারে, পারদ থার্মোমিটার হইতে পারে, আমি যে থার্মোমিটারটা বানাবো ওই থার্মোমিটার বরফ বিন্দুতে, আইস দ্বারা কি বোঝাইতেছে আমরা? বরফ বিন্দু, অর্থাৎ যেই পয়েন্টে কি বরফ গলতে শুরু করে, বরফ বিন্দুতে সে কি রিডিং দেখাবে সেটা হলো থিটা আইস। ঠিক আছে, থিটা আইস কি বুঝাইতেছে? বরফ বিন্দু বুঝাইতেছে। এটা হলো থিটা স্টিম, এস দ্বারা বুঝাইতেছে স্টিম, অর্থাৎ যে তাপমাত্রায় পানি কি বাষ্পীভূত হইতে শুরু করে। ঠিক আছে, তো থিটা আইস বুঝাইতেছে ওই থার্মোমিটারের সেই রিডিংটা যেখানে বরফ পানি হওয়া শুরু করছে। থিটা এস বুঝাইতেছে থার্মোমিটারের সেই রিডিংটা যেখানে তোমার পানি কি বাষ্প হওয়া শুরু করছে। তাহলে এক্স কি বুঝাইতেছে? এক্স বুঝাইতেছে হইলো ওই যে থার্মোমিটারে যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি সেটা তো টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে তার একটা ধর্ম চেঞ্জ করে। যদি পারদের ক্ষেত্রে বলি যে তার হাইট চেঞ্জ হবে, রোধের ক্ষেত্রে বলি তো রোধের মানটা বাড়বে। তো এক্স আই বুঝাইতেছে যে বরফ বিন্দুতে, ঠিক আছে, বরফ বিন্দুতে ওই ম্যাটেরিয়ালটা কীরকম ধর্ম দেখাইতেছে। যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, আমি বললাম থিটা আইস এই টেম্পারেচারে তোমার, ধর আমি রোদ থার্মোমিটার নিছি, বরফ বিন্দুতে রোদ দেখাইতেছে সাপোজ 2 ওহম, তাহলে এটার আমি বলবো এক্স আইস। ধরো থিটা এস মানে স্টিম পয়েন্টে, ঠিক আছে, সেখানে রোদ দেখাইতেছে সাপোজ হলো 100 ওহম, তাহলে এটা হলো এক্স স্টিম। ঠিক আছে, সেটা হলো কি এক্স স্টিম। আচ্ছা, তাহলে এক্স এস এটা দ্বারা কি বোঝানো হইতেছে যে তোমার বাষ্পীভবনের বিন্দুটাতে যেই পয়েন্টে কি পানি কি হওয়া শুরু করবে, বাষ্প হওয়া শুরু করবে, সেই পয়েন্টে কি ধর্মটা প্রদর্শন করতেছে? রোদ হইলে কি রোদ দেখাবে, পারদের ক্ষেত্রে হাইট নিয়ে কথা বলছি আমরা। ঠিক আছে, এক্স আই দ্বারা ওই আইসি বুঝাইতেছে। তাহলে থিটা কি? থিটা হলে র্যান্ডম একটা তাপমাত্রা হইতে পারে, সাপোজ সেলসিয়াস স্কেলে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড সেই টেম্পারেচারে ওই যে ম্যাটেরিয়ালটা কি ধর্ম দেখাইতেছে, তার ওই যে প্রপার্টিটা, সেটার ভ্যালুটা কত আসতেছে। ঠিক আছে, তো আমাদের যে সূত্রটা মাথায় রাখলে হবে থিটা মাইনাস থিটা আইস, নিচে থিটা এস মাইনাস থিটা আইস ইকুয়ালস টু এক্স থিটা মাইনাস এক্স আইস, নিচে এক্স স্টিম মাইনাস কত, এক্স আইস। ঠিক আছে, এখন দেখো এর সাথে মিলতেছে কোনটা? মিলতেছে না একটাও, কারণ এখানে এন আছে। এন বলতে কি বোঝায়? দেখো, এন বলতে বোঝায় হলো থিটা এস এবং থিটা আইসের মাঝে যে ডিফারেন্সটা সেটারে এন বলে। থিটা এস এবং থিটা আইস এই দুইটার মাঝে যে ডিফারেন্স,
যত ডিফারেন্স থাকে, ধরো এটা যদি 100 হয় তাহলে ওই থার্মোমিটারটাকে 100টা দাগে ভাগ করা হয়, 1 2 3 4 এভাবে করে। যেমন আমাদের সেলসিয়াস স্কেলে তোমার 0 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে, মানে 100টা ভাগ আছে ওইখানে। আবার ফ্যারেনহাইট স্কেলে আরেক রকম। তো সোজা কথা, থিটা এস মাইনাস থিটা আইস, ওইখানে এইটার মানটা আমরা কি বসাবো, এন বসাবো। তাহলে এটার মান তুমি যদি এন চিন্তা করো তাহলে মিলে দেখো, থিটা মাইনাস থিটা আইস নিচে কত, এটার জায়গায় বসবে এন, এটা এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স টিম মাইনাস এক্স আইস। তার মানে আমার অ্যান্সার হলো খ। অ্যান্সার গও কিন্তু হয়। এখানে বোর্ডের প্রশ্ন ভুল করছিল, দুইটা অ্যান্সারই পসিবল, কারণ এটার যদি তুমি উল্টা দাও, এন উপরে যাবে, থিটা মাইনাস থিটা আইসটা নিচে আসবে, আর এদিকে দেখো এক্স টিম মাইনাস এক্স আইস এটা উপরে যাবে, আর এক্স থিটা মাইনাস এক্স আইস নিচে যাবে। তার মানে এখানে অ্যান্সার কয়টা হতে পারে, দুইটা হতে পারে, ঠিক আছে, দুইটা অ্যান্সারই পসিবল। এরপরে পানির ত্রৈধ বিন্দুতে, ত্রৈধ বিন্দু মানে কি, ত্রৈধ বিন্দু মানে হলো এমন টেম্পারেচার যেখানে পানির 3টা অবস্থায় বিদ্যমান থাকে। কি কি, তোমার কঠিন তরল বায়বীয় 3টা অবস্থায় কি বিদ্যমান থাকে, এবং সেই ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত, 273.16 কেলভিন, তাই তো, 1615 যাই বলো, মানে 0 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। তো ত্রৈধ বিন্দুর টেম্পারেচার তো আমরা জানি, ত্রৈধ বিন্দুর চাপটা হলো 4.58 মিলিমিটার পারদ-চাপ। কি বললাম, 4 এটা জ্ঞানমূলক টাইপের, 4.58 মিলিমিটার কি পারদ-চাপ, ঠিক আছে। টেম্পারেচারটা হলো 273.16 বা 15, এবং চাপটা কত, 4.58 মিলিমিটার এইচজি বা মিলিমিটার পারদ-চাপ। আচ্ছা, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? দেখি আমার এখানে কানেকশনটা কার কার মাঝে, সেলসিয়াস এবং কি ফ্যারেনহাইটের মাঝে, ঠিক আছে। সেলসিয়াস এবং ফ্যারেনহাইটের ফর্মুলা মনে আছে আমাদের? আচ্ছা, এভাবে ছিল, c/5 সমান f-32/9, c/5 সমান f-32/9। আচ্ছা, এখন বলছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের কি হবে, দ্বিগুণ হবে। তার মানে সেলসিয়াস স্কেলের পাঠটা যদি এক্স হয়, সেলসিয়াস স্কেলে ভ্যালুটা যদি এক্স হয়, তাহলে ফ্যারেনহাইট স্কেলে সেটা কত হবে, ডাবল হবে, মানে 2x হবে। দেখো বুঝছি কিনা, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের কি হবে, দ্বিগুণ হবে, মানে সেলসিয়াস স্কেলে, আমার সেলসিয়াস স্কেলে যদি সেটা এক্স হয়, ফ্যারেনহাইট স্কেলে সেটা কি হবে, 2x হবে। এখান থেকে এক্স এর মান বের করো, আর গুণ দাও, 9x। আচ্ছা, এখানে গুণ দিই, 5 দুগুণে 10, 10x মাইনাস কত আসে, 3 5 15, 120, 150, 5 দুগুণে 10, 160 আসে, 160ই তো, 150, হ্যাঁ 160 ইকুয়ালস টু আসে 9x, ঠিক আছে, ইকুয়ালস টু আসে হলো 9x। 9xটা এদিক নিয়ে আসো, 10x মাইনাস 9x সমান কত, 160। তাহলে x এর মান কত আসে, x এর মান আসে হলো 160। আচ্ছা, ওটা দেখানো হয়নি, এদিকে অ্যান্সারটা আসবে কত, 160 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 160 ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস হবে, ঠিক আছে, 160। এক্স আসছে না, এক্স আমরা কোনটা ধরছিলাম, সেলসিয়াস স্কেলেরটা, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন চাইছে কি, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের, হ্যাঁ ঠিক আছে 160, যাই হোক। আচ্ছা, এরপরেরটা চলে যাই আমরা। আচ্ছা, থার্মোমিটারের ধারণা পাওয়া যায় তাপগতিবিদ্যার কোন সূত্র হতে, শূন্যতম সূত্র হতে। এটা ডিরেক্ট মুখস্থ রাখবো যে তাপগতিবিদ্যার 3টা সূত্র ছিল না, শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। শূন্যতম সূত্র সেটা হলো তাপীয় সাম্যাবস্থা নিয়ে কথা বলে, অ্যান্ড ওইখান থেকে, ওই আইডিয়াটা থেকে আমার থার্মোমিটার ক্রিয়েট করা হয়েছে। তো থার্মোমিটারের ক্ষেত্রে, থার্মোমিটার তৈরি করার জন্য আমার তাপগতিবিদ্যার কোন সূত্র লাগবে, শূন্যতম সূত্র লাগবে, ঠিক আছে, শূন্যতম সূত্র লাগবে। এরপরে 3টি সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকলে, কি বললাম, 3টি সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের
নিচের কোন রাশিটা একই থাকে তাপমাত্রা? তিনটা সিস্টেম যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে 90% কেসে, একটা এক্সেপশন আছে ওইটা নিয়ে আমরা কথা না বলি, বাট মেজরিটি কেসে যখন তিনটা সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকে তখন তাদের প্রত্যেকের টেম্পারেচার সেম হয়। অর্থাৎ প্রথম সিস্টেমের টেম্পারেচার টিএ, সেকেন্ডটা হলো টিবি, থার্ড হলো টিসি। এই তিনটা কি হবে আমার ইকুয়াল হবে। অর্থাৎ তিনটা সিস্টেম যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে তাদের তাপমাত্রা কি হবে? একই হবে। এরপরে উন্মুক্ত সিস্টেম। দেখো সিস্টেম মেইনলি আমরা দুই প্রকার বলতে পারি, একটা হলো উন্মুক্ত আর একটা বদ্ধ। উন্মুক্ত মানে কি? যেটা পরিবেশের সাথে একদম ডিরেক্ট কন্ট্যাক্টে আছে, পরিবেশ থেকে বাতাস বা বায়ু, ঠিক আছে, তার মধ্যে ঢুকতে পারতেছে, ইজিলি ঢুকতে পারতেছে। যে জাস্ট চিন্তা করো যে একটা পাতিল আছে, পাতিলের মুখটা ঢাকনা খোলা আছে, সেটা উন্মুক্ত সিস্টেম। পাতিলের ভিতরে যে সিস্টেমটা সেটা উন্মুক্ত সিস্টেম, আর ঢাকনা দেয়া থাকলে সেটা কি? বদ্ধ সিস্টেম। তো উন্মুক্ত সিস্টেমে এবং পরিবেশের মধ্যে কি আদান প্রদান হইতে পারে? দেখো প্রথমত ভর আদান প্রদান কিন্তু হইতে পারে, ভর আদান প্রদান হইতে পারে, ঠিক আছে। আর কি আদান প্রদান হইতে পারে? শক্তি আদান প্রদান হইতে পারে। দেখো ভরবেগ আদান প্রদান হওয়ার এখানে কথা না, কারণ কি এখানে ভেলোসিটি যেটা আছে না, ভর এবং বেগ, আমরা জানি কি যে সংঘর্ষ যদি হয়, দেখো ভরবেগ আদান প্রদান কেন হবে? সোজা কথা বুঝো। তোমার আমার যে পাতিল ছিল, পাতিলের ভিতরে কি ছিল? ধরো কোনো একটা গ্যাস ছিল, ঠিক আছে, গ্যাসের নির্দিষ্ট ভর আছে এবং গ্যাসের অনুসমূহর কি আছে? বেগ আছে। ভর ইন্টু বেগ কি আসবে? ভর বেগ আসবে। আর আমার যে বাইরের পরিবেশ, পাতিলের বাইরের যে পরিবেশ, সেখানে আমার গ্যাসগুলোর কি আছে? ভর আছে এবং তাদের ভেলোসিটি আছে। তো আমরা তো জানি এই দুইটার মধ্যে যখন কলিশন হবে, সংঘর্ষ হবে, সংঘর্ষের আগে পরে ভরবেগটা কি থাকে? সেম থাকে, ভরবেগ সংরক্ষিত হয়। তাহলে ভরবেগ আদান প্রদান এখানে অতটা সিগনিফিক্যান্ট না, তাহলে এই দুইটা আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে। চাপের আদান প্রদান হবে না যতক্ষণ না তুমি পাতিলের আয়তন কমায় নিয়ে আসবা, অর্থাৎ ভলিউম চেঞ্জ করবা অথবা টেম্পারেচার চেঞ্জ করবা, ততক্ষণ পর্যন্ত চাপ সেমই থাকবে। চেঞ্জ হইতে পারে এইটা ভর এবং শক্তি এর আদান প্রদান হইতে পারে, ঠিক আছে। যদি পাতিলের ভিতর তোমার গরম পানি থাকে, সেটা আস্তে আস্তে কি হবে? ঠান্ডা হয়ে যাবে। কারণ কি? পরিবেশে তাপ শক্তি কি হয়েছে? আদান প্রদান হয়েছে পরিবেশের সাথে, পরিবেশে তাপ শক্তিটা কি হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে অ্যান্সার কি? ভর এবং শক্তি। নিচের কোন পদ্ধতিতে কাজের পরিমাণ শূন্য? এখন থার্মোডাইনামিক্সে কাজের সূত্র যদি আমরা একটু মনে করে আসি, কাজের সূত্র ছিল W ইজ ইকুয়ালস টু পি ডেল ভি। এটা তখন ইউজ করছিলাম যখন প্রেসার ফিক্স থাকে। আরেকটা ছিল W ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ পি ডিভি। এটা তখন ইউজ করছিলাম যখন আমার যে চাপ অর্থাৎ প্রেসার সেটা হলো পরিবর্তনশীল, ঠিক আছে। তাহলে আমরা এটা নিয়ে চিন্তা করি পি ডেল ভি। এখন কাজের পরিমাণ শূন্য, কাজের পরিমাণ শূন্য তখন হবে যখন ডেল ভি এর মানটা জিরো হবে, কারণ প্রেসার তো জিরো হবে না, ঠিক আছে। আমার একটা সিস্টেম আছে, সিস্টেমের নির্দিষ্ট একটা প্রেসার থাকবে, ডেল ভিটা জিরো। ডেল ভি মানে কি? ডেল ভি মানে হলো V2 মাইনাস V1, অর্থাৎ শেষ আয়তন পূর্ববর্তী আয়তন, ঠিক আছে। আয়তনের যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ শুরুতে আয়তন ধরো 5 লিটার ছিল, পরেও আয়তন কত আছে? 5 লিটার আছে, তখন আয়তনের পরিবর্তন শূন্য এবং কোনো কাজ হয় নাই। তার মানে স্থির আয়তনে, ঠিক আছে, স্থির আয়তনে কি হয় না? কোনো কাজ হয় না। স্থির আয়তনে কোনো কাজ হয় না। আচ্ছা, এরপর দেখো T1 এবং T2 তাপমাত্রার দুটি বস্তুর অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে U1 এবং U2। দেখি কি কি বলছে। আমার একটা টেম্পারেচার T1 আর একটা সিস্টেমের টেম্পারেচার T2। আচ্ছা, দুইটা বস্তু বলছে, যাই হোক। T1 এর তোমার অভ্যন্তরীণ শক্তি কত? U1। T2 এর এটার অভ্যন্তরীণ শক্তি হলো U2। বলে দিয়েছে T1 গ্রেটার দেন কত? T2। তার মানে অবভিয়াসলি U1 গ্রেটার দেন U2 হবে। কারণ কি? অভ্যন্তরীণ এই শক্তির সূত্র কি? F/2 nRT, তাই তো? F/2 nRT। আরো সূত্র আছে কয়েকটা, এখানে লেখা দিব, জায়গা হবে। থাক, এর দুটি থাক।
দেখি F/2 nRT, ঠিক আছে। আচ্ছা, এখন কথা বুঝো, এখানে এফটা হলো স্বাধীনতার মাত্রা, ঠিক আছে, গ্যাসের স্বাধীনতার মাত্রা। এক পরমাণুকের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত হয়? 3 হয়। দ্বিপরমাণুকের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত হয়? 5 হয়। বহু পরমাণুকের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত হয়? 6 হয়। তো এফ তো আমার ডিপেন্ড করতেছে ওই গ্যাসের উপর, যেটা এখানে বলে নাই, তো ওটা নিয়ে কথাবার্তা নিয়েও আমার লাভ নেই। এন হলো মোল সংখ্যা বুঝাইতেছে, আর হলো আদর্শ গ্যাস কনস্ট্যান্ট, আর এর মানে 8.314, ঠিক আছে। তো ডিপেন্ড করে মেইনলি টেম্পারেচারের উপর। টেম্পারেচার যত বৃদ্ধি পাবে আমার অভ্যন্তরীণ শক্তি তত বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রথম বস্তুর টেম্পারেচার বেশি, তার অভ্যন্তরীণ শক্তিও বেশি। এখন বলছে বিচ্ছিন্ন সিস্টেমে বস্তুদ্বয় তাপীয় সাম্যাবস্থায় থাকলে, বিচ্ছিন্ন সিস্টেম মানে হলো যে পরিবেশের সাথে এদের কোনো কানেকশন নাই, ঠিক আছে, পরিবেশের সাথে কোনো তাপীয় আদান প্রদান হইতে পারবে না। এই ক্ষেত্রে বস্তুদ্বয়ের মধ্যে নিচের কোনটি ঘটবে? দেখো, এরা যদি একে অপরের সাথে সাম্যাবস্থায় থাকে তাহলে একটা পর্যায়ে দুজনের টেম্পারেচার কি হইতে হবে? সেম হইতে হবে। তো এই জন্য প্রথম সিস্টেমটা হলো সেকেন্ড সিস্টেমে কি করবে? তাপ প্রদান করবে বা তাপ বর্জন করবে, ঠিক আছে। এতে করে তার অভ্যন্তরীণ শক্তি আস্তে আস্তে কমবে, অর্থাৎ U1টা আস্তে আস্তে কমবে এবং U2 আস্তে আস্তে কি হবে? বৃদ্ধি পাবে। দেখি, U1টা আস্তে আস্তে কমবে, U2 আস্তে আস্তে বৃদ্ধি হবে, তার মানে অ্যান্সার হলো খ, ঠিক আছে। এরপর তাপের যান্ত্রিক সমতার একক কোনটি? দেখি, তাপের যান্ত্রিক সমতার এককের জন্য আগে সূত্রটা নিয়ে আসি, W = JH। এটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রেরই আরেকটা রূপ, ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে কয়েকভাবে প্রকাশ করা যায়। দেখি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে আমরা এইভাবে বলতে পারি যে কৃতকাজ সমানুপাতিক গৃহীত তাপ, এখান থেকে সমানুপাতিক উঠে যায় যে ধ্রুবকটা আসছে সেটা হলো যে তাপের যান্ত্রিক সমতা বলা হয় এটাকে, ঠিক আছে। আরেকটা ছিল কি, কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ, অথবা এইভাবেও লেখা হয় ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা নিয়ে আমরা কথা বলবো, আপাতত এটা রেড দূর রাখি। তো আগে এটা সলভ করে নিই। এখান থেকে বলতে পারি জে = W/, কত? H, ঠিক আছে। ডাব্লিউ মানে কি? কৃতকাজ। কৃতকাজের একক কি আমার? কৃতকাজের একক হলো জুল, ঠিক আছে, কৃতকাজের একক হলো জুল। আর নিচে তাপ, তাপের একক কি? তাপের একক এই ক্ষেত্রে ওয়েট, কাজের একক জুল, একক তো থাকার কথা না যদি না আমরা ক্যালোরিতে নেই। এইচটা যদি ক্যালোরিতে নাও, জুল পার ক্যালোরি আসার কথা, জুল পার ক্যালোরি। বাট নর্মালি যদি আমরা তাপটাও জুলে নিই তখন থাকার কথা না, ঠিক আছে। তাহলে জুল বাই ক্যালোরি আসবে, জুল পার ক্যালোরি, ঠিক আছে। এরপর দেখো, এরপরে তাপ অন্তরক আবরণযুক্ত। তাপ অন্তরক বলতে কি বোঝায়? অন্তরক বলতে বুঝাইতেছে এমন একটা ম্যাটেরিয়াল যেটা অপরিবাহী, তার মধ্যে দিয়ে তাপের আদান প্রদান করতে পারবে না, ঠিক আছে। একদম আইডিয়াল অন্তরক যদি চিন্তা করি, সে বিন্দু পরিমাণ তাপও কি করতে দিবে না, পাস করতে দিবে না তার মধ্যে দিয়ে, ঠিক আছে। তো তাপ অন্তরক আবরণযুক্ত দৃঢ় পাত্রে একটি আদর্শ গ্যাস শূন্য মাধ্যমে প্রসারণ করা হলো, ঠিক আছে। আচ্ছা, ফলে নিম্নের কোনটি হবে? তাপ অন্তরক আবরণযুক্ত কথা বুঝছো। এই ধরো আমার সিস্টেম বা পাত্র, এটার চারদিক থেকে অন্তরক দিয়ে দিছি। অন্তরক দেওয়া মানে বাইরে থেকে বিন্দু পরিমাণ তাপও এর মধ্যে ঢুকতে পারবে না, বাইরে থেকে বিন্দু পরিমাণ তাপও এর মধ্যে ঢুকতে পারবে না। আচ্ছা, এখন একে প্রসারণ করা হয়েছে, ঠিক আছে, প্রসারণ করা হয়েছে, ঠিক আছে। প্রসারণ করা হয়েছে মানে কি? এর অবভিয়াসলি কৃতকাজ হয়েছে। W = কত? P del V। প্রসারণ যদি করা হয়, বুঝো, প্রসারণ যদি করা হয় আয়তন বৃদ্ধি পাইছে, তার মানে অবভিয়াসলি কি হয়েছে? কাজ হয়েছে। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আসো, DQ সমান DU প্লাস DW। DQ তো 0, কারণ বাইরে থেকে আমরা কোনো তাপ ঢুকতে দেইনি, যেহেতু চারদিকে অন্তরক দিয়ে দিছো। এবং এই প্রক্রিয়ার আরেকটা নাম আছে, সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে বাইরে থেকে কোনো তাপ আমি ভিতরে আসতে দিব না, ভিতর থেকে তাপ বাইরে বেরোইতে দিব না। তাহলে DQ যদি 0 হয়, আমরা বলতে পারি যে DU সমান মাইনাস DW। DQ সমান কত? মাইনাস DW। তার মানে এই যে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, DU দ্বারা কি বোঝায়? অভ্যন্তরীণ শক্তি বোঝায়। অভ্যন্তরীণ শক্তি হলো মাইনাস DW। মাইনাস মানে কি? অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। অভ্যন্তরীণ শক্তি কমে যাবে,
অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না, না এটা তো না। আচ্ছা, চাপের পরিবর্তন হবে না, এটাও না, কারণ ভলিউম তুমি চেঞ্জ করছো, প্রেশারও চেঞ্জ হবে। দশার পরিবর্তন হবে, কিসের দশার কথা বলছে? নিচের কোনটি ঘটবে? দশার পরিবর্তন না, এখানে ভিতরে যদি গ্যাস থাকে গ্যাসীয় অবস্থাতে থাকবে, এটা না। আমরা দেখি তাপমাত্রা হ্রাস পাবে, অবভিয়াসলি হ্রাস পাবে। দেখি আমাদের ইউ এর সূত্র কি ছিল, দেখো আমাদের ইউ এর সূত্র কি ছিল, F/2 এনআরটি, ঠিক আছে? F/2 কত? এনআরটি। আচ্ছা, এখন বুঝো, আমার যদি অভ্যন্তরীণ শক্তি কমে যায়, এফ তো চেঞ্জ হবে না, মোল সংখ্যাও চেঞ্জ হয় নাই, কারণ বাইরে থেকে আমি এক্সট্রা কোনো গ্যাসও নিয়ে আসি নাই, আর এর মানও চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে টেম্পারেচার, এবং টেম্পারেচারও কি ড্রপ করবে, টেম্পারেচারও কমে যাবে, তার মানে তাপমাত্রা হ্রাস পাবে, ঠিক আছে? তার মানে তাপমাত্রা কি হবে? হ্রাস পাবে। অভ্যন্তরীণ শক্তি যদি কমে যায় তাহলে আমার তাপমাত্রা কি হবে? হ্রাস পাবে। এখন আমি একটু ফার্স্ট ল যেটা ছিল তাপগতিবিদ্যার, সেটা নিয়ে হালকা একটু কথা বলে নিই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা ছিল, ওইখানে 3টা টপিক ছিল টোটালি। কি কি? তাপ নিয়ে কথাবার্তা ছিল, কাজ নিয়ে কথাবার্তা ছিল, অভ্যন্তরীণ শক্তি নিয়ে কথাবার্তা ছিল, ঠিক আছে? ওই 3টা পয়েন্ট আমাদের ভালো মতো বোঝা লাগবে, ঠিক আছে? এ আসুক তো, তখন আমরা কাজ আগে রেখি, দেখি। আচ্ছা, আসছে, দেখো আমার সূত্র কি ছিল? ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ইউ বড় দিতে পারো, ছোট দিতে পারো। এখানে কিউ বুঝাইতেছে কি? কিউ বুঝাইতেছে তাপ। সেটা হইতে পারে পজিটিভ, সেটা হইতে পারে নেগেটিভ। কখন পজিটিভ, কখন নেগেটিভ? সিস্টেমকে তাপ দিলে সেটা পজিটিভ, সিস্টেম থেকে তাপ নিয়ে নিলে সেটা নেগেটিভ। কি বললাম? সিস্টেমকে তাপ প্রদান করলে সেটা পজিটিভ, আর সিস্টেম থেকে তাপ গ্রহণ করলে সেটা নেগেটিভ। কেমিস্ট্রির সাথে মিলবে না, কেমিস্ট্রিতে কিন্তু উল্টা যাবে, ঠিক আছে? দেন অভ্যন্তরীণ শক্তিতে আসি। ডিইউ দ্বারা কি বুঝাইতেছি? অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি সেটা হইতে পারে প্লাস, ঠিক আছে, সেটা হইতে পারে মাইনাস। প্লাস কখন হবে? যখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আর মাইনাস কখন হবে? যখন অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, ঠিক আছে? দেন লাস্টে কি ছিল? ডিডব্লিউ, যেটা বুঝাইতেছে কাজ। সেটা বুঝাইতেছে কাজ, সেটা হইতে পারে আমার পজিটিভ, সেটা হইতে পারে আমার নেগেটিভ। এখন পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা? সিস্টেম কাজ করলে সেটা পজিটিভ, সিস্টেম কাজ করলে সেটা পজিটিভ, আর সিস্টেমের উপর কাজ করলে আমরা যদি সিস্টেমের উপর বাইরে থেকে কাজ করি, বহিস্থ এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ করা হয়, তখন সেটা নেগেটিভ, আর সিস্টেম নিজে কাজ করলে সেটা কি? পজিটিভ। এখন আমরা চলে আসি আচ্ছা, এটা গেল নেক্সট। আচ্ছা, আগেরটা কি করছিলাম? তাপমাত্রা, হ্যাঁ করছিলাম। তারপরে দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র নির্ভর করে তার তাপমাত্রার উপর। কেবলমাত্র নির্ভর করে তার তাপমাত্রার উপর, ঠিক আছে? আমরা বলছিলাম না যে অভ্যন্তরীণ শক্তি ডেল ইউ, এটার সূত্র কি ছিল? F/2 এনআরটি, এনআরটি বা ডেল টি যাই বলো। তো এখানে এফ তো পরিবর্তনশীল না, কয় মোল নিছো সেটাও চেঞ্জ করতেছি না আমরা, ঠিক আছে? দেন আর এর মানও পরিবর্তন হবে না, হবে টেম্পারেচার। তার মানে অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র তার তাপমাত্রার উপর নির্ভর করতেছে। আচ্ছা, কোনো ব্যবস্থা পরিবেশ থেকে 1500 জুল তাপ শোষণ করে, তার মানে এখানে ডিকিউ এর মান বলে দিছে কত? দেখো, ডিকিউ এর মান বলে দিছে 1500। পজিটিভ নাকি নেগেটিভ? অবভিয়াসলি পজিটিভ, কারণ সে শোষণ করছে, সিস্টেমকে আমরা তাপ প্রদান করছি, ঠিক আছে? এবং ব্যবস্থার উপর 300 জুল কাজ সম্পাদিত হয়েছে, তার মানে ডিডব্লিউ বলে দিছে 300
এবং এই কাজটা কি হবে, নেগেটিভ হবে। কারণ কি, সিস্টেম কাজ করে নাই, সিস্টেমের উপর কাজ করা হয়েছে, ব্যবস্থার উপর এতটুক কাজ হয়েছে। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আমরা সূত্র কি জানি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এখান থেকে বলা যায় ডিইউ সমান ডিকিউ মাইনাস ডিডব্লিউ। ডিকিউ এর মান কত, 1500, মাইনাস ডিডব্লিউ মাইনাস 300, তাহলে প্লাস 300 হয়ে যাবে। 1500 আর 300 তাহলে কত, 1800। ঠিক আছে, আমার অ্যান্সার কত, 1800। নিচের কোন তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান ডিডব্লিউ হবে, ডিকিউ সমান ডিডব্লিউ। মেইন সূত্র কি আমার, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিইউটা দেখা যাইতেছে না, মানে ডিইউ এর মান কত, 0। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, 0। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 মানে কি, অভ্যন্তরীণ শক্তির সূত্র কি, F/2 n আর এখানে টিটা মেইনলি ডেলটি বোঝায়, টেম্পারেচারের পরিবর্তন বোঝায়, ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন এই F/2 nr এগুলো যদি 0-র নিচে পাঠায় দাও, তাহলে বলতে পারি ডেলটি ইকুয়ালস টু 0। ডেলটি ইকুয়ালস টু 0, তার মানে টেম্পারেচারের পরিবর্তন 0, তার মানে টেম্পারেচারের পরিবর্তন হয় নাই। টেম্পারেচারের পরিবর্তন হয় না কোন প্রসেসে, সমুষ্ণ প্রসেসে। সমুষ্ণ মানে হলো এমন একটা প্রসেস যেখানে তোমার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। সমচাপে তাপমাত্রার পরিবর্তন হবে, রুদ্ধতাপীয়তেও হবে, সমায়তনেও হবে, তার মানে অ্যান্সার কি, সমুষ্ণ। এরপরে দেখো, সমুষ্ণ প্রক্রিয়ায় একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু গ্যাস 800 জুল কাজ সম্পাদন করছে। তাহলে গ্যাস কর্তৃক শোষিত তাপের পরিমাণ কত। দেখো, সমুষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ সমান ডিইউ তো আসবে না, প্লাস ডিডব্লিউ, কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি, 0। তাহলে সে কাজ করছে কতটুকু, 800 জুল। সিস্টেম যেহেতু 800 জুল কাজ করছে, সেটা পজিটিভ, তার মানে সেটাই কি, ডিকিউ। তার মানে শোষিত তাপ কত আসবে, 800ই আসবে। এরপরে দেখো, রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাসের শক্তির উৎস কি। দেখো, রুদ্ধতাপীয় প্রসারণ মানে কি, রুদ্ধতাপীয় মানে হলো সিস্টেমকে আমি 4 দিক থেকে অন্তরক দ্বারা আটকাই দিছি, অর্থাৎ তার মধ্যে কোনো কি আসতে পারবে না, বাইরে থেকে কোনো তাপ ঢুকতে পারবে না, ভিতর থেকে তাপ বের হইতে পারবে না। ঠিক আছে, তাহলে সে যে কাজ করবে, রুদ্ধতাপীয় প্রসারণ মানে কি, গ্যাসটা প্রসারিত হইতেছে। ঠিক আছে, অর্থাৎ প্রসারণ যেহেতু হইতেছে, W = P del V, কাজ তো অবভিয়াসলি হইতেছে, তাহলে কাজ যেহেতু হইতেছে, সেটার উৎসটা কি, সেখানে তাপটাকে দিতেছে। তো আমরা দেখি সূত্র কি, ডিকিউ সমান কি, ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে ডিকিউ 0, তাহলে আমরা বলতে পারি ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ, অর্থাৎ তার কাজের জন্য শক্তির যোগান কে দিতেছে, তার নিজস্ব অভ্যন্তরীণ শক্তি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম তার নিজস্ব যে শক্তি আছে, নিজস্ব অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জি, সেটা দ্বারা কাজ করে। ঠিক আছে, তাহলে এখানে শক্তির উৎস হলো কি, অভ্যন্তরীণ শক্তি। এরপর চিত্রে AB লেখচিত্রটি নির্দেশ করে। দেখো, AB, এটা হলো AB, এই হলো AB, এটা হলো প্রেসার P1, P1 এর জন্য ভলিউম হলো V1, P2 এর জন্য হলো V2। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, গ্রাফটা যদি আমি একটু আবার এঁকে দেখাই, এই হলো একটা গ্রাফ, T1 এর গ্রাফ, এই হলো একটা গ্রাফ, T2 এর গ্রাফ, আর মাঝে দিয়ে আরেকটা গ্রাফ দেখাইছে, সেটা হলো এরকম A B। এখন একটু যদি নোটিস করো, এই দুইটা গ্রাফের তুলনায় এটা একটু বেশি খাড়া বলতে তার স্লোপ বেশি। স্লোপ মানে কি, ঢাল, তার ঢাল একটু বেশি। ঠিক আছে, অ্যান্ড আমরা যদি থার্মোডাইনামিক্সের থিওরি পড়ে থাকি, আমরা এটা জানি যে সমষ্ণ প্রক্রিয়ায় ঢাল কি হয়, মনে আছে? সমষ্ণ প্রক্রিয়ায় ঢাল হয় মাইনাস ডিপি বাই
ডিভি। ঠিক আছে, এটা হলো সমষ্ণ প্রক্রিয়ায়। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হয় গামা ইন্টু ডিপি বাই ডিভি। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালটা সমষ্ণ প্রক্রিয়ার ঢাল থেকে গামা পরিমাণ বা গামা গুণ খাড়া। ঠিক আছে, অর্থাৎ স্লোপটা কি গামা গুণ বেশি হবে, অর্থাৎ স্লোপটা বেশি হবে। তো সোজা কথা, আমার যদি রুদ্ধতাপীয় আর সমষ্ণের গ্রাফ দেখো, সমষ্ণের গ্রাফ হয় এরকম, রুদ্ধতাপীয়টা হয় এরকম। ঠিক আছে, একটু বেশি তোমার খাড়া হয় বা ঢালু হয়। তো এই ক্ষেত্রে এ বি লেখচিত্রটা নির্দেশ করে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, বাকিগুলা কেন না, কারণ বুঝাই যেতেছে এটা সমষ্ণ, এটার স্লোপ কম আর এটা স্লোপ বেশি। তাহলে বাকিগুলা সমচাপ এবং সমায়তন, দেখো গ্রাফটা মেইনলি আমরা কিসে রাখি, পিভি এর গ্রাফ আঁকি, তাই তো, পিভি এর গ্রাফ আঁকি। ওয়েট, পরে দেখাই। আচ্ছা, আমরা গ্রাফ মেইনলি আঁকি হলো পিভি, এ হলো পি, এ হলো ভি। যদি সমষ্ণ বলি, সমষ্ণ তো দেখাইলাম, রুদ্ধতাপীয় দেখাইলাম, সমচাপের গ্রাফ হবে এরকম, কারণ এখানে চাপটা চেঞ্জ হয় না, এই জন্যই নামটা হলো সমচাপ। চাপটা ভলিউম যত চেঞ্জ করছো, চাপ আমার কি থাকছে, সমান থাকছে। আর সমায়তন মানে হলো আমার আয়তনটাই চেঞ্জ হয়নি, গ্রাফটা হলো এরকম। আয়তন একটা ফিক্সড মানে আটকে আছে, আয়তন কম বেশি হয় নাই। ঠিক আছে, আর সমষ্ণের গ্রাফ হইলো এরকম, রুদ্ধতাপীয় এরকম। ঠিক আছে, এরপরে দেখো এরপরে কি বলা হয়েছে। ওয়েট, আচ্ছা, নিচের কোন লেখচিত্রটি একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সম্প্রসারণকে নির্দেশ করে? এটা আমরা লাস্টে করব। ঠিক আছে, গ্রাফ রিলেটেড, এটা ইকুয়েশন বড়, তো এটা আমরা লাস্টে করব। আচ্ছা দেখি, বলছে রুদ্ধতাপীয় পরিবর্তনে নিচের কোন ভৌত রাশিটি স্থির থাকে? রুদ্ধতাপীয় পরিবর্তনে নিচের কোন ভৌত রাশিটি কি থাকবে, স্থির থাকবে। দেখি, রুদ্ধতাপীয় প্রসেস মানে কি, যে বাইরে থেকে কোনো তাপ দেওয়া হয় নাই, ডিকিউ সমান 0, তাপের কোনো আদান প্রদান হয় নাই। তো এখানে একটু নোটিস করি কি কি আছে আমার এদিকে। প্রথমত তাপমাত্রা, না তাপমাত্রা তো চেঞ্জ হবে, কারণ কি অভ্যন্তরীণ শক্তি তো চেঞ্জ হবে, আমাকে তো বলে নেই যে ডিউ চেঞ্জ হবে না, ডিউ তো চেঞ্জ হবে। অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হলে তাপমাত্রাও তো চেঞ্জ হবে, বাদ। চাপের চেঞ্জ হবে অবভিয়াসলি, যেহেতু গ্যাসটারে সম্প্রসারণ আর সংকোচন যাই করো তার চাপের চেঞ্জ হবে, আয়তনও চেঞ্জ হবে। চেঞ্জ হবে না হলো এন্ট্রপি। এন্ট্রপির সূত্র কি ছিল, ডিএস সমান ডিকিউ বাই কত, টি। ঠিক আছে, অর্থাৎ এখানে ডিকিউটা যদি 0 হয়, 0/T আসবে 0, এন্ট্রপির কোনো পরিবর্তন নাই। আচ্ছা, সমষ্ণ রেখার ঢাল রুদ্ধতাপীয় রেখার ঢাল অপেক্ষা কত গুণ খাড়া? এটা গামা হবে, সরি, এটা গামা। এখন কেউ ডিরেক্টলি গামা অ্যান্সার দাগায় দিও না, কারণ কথা বুঝো কি বলছে। আমি তোমারে কি বললাম, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালটা দেখি, সমষ্ণ প্রক্রিয়ার যদি ঢাল আমরা বলি, ঢাল সমষ্ণের ইংলিশ হলো তোমার আইসোথার্মাল প্রসেস, MI, এটা হয় হলো মাইনাস ডিপি বাই ডিভি। আর রুদ্ধতাপীয় হলো এডিয়াবেটিক, MA, এটা হয় গামা ইন্টু মাইনাস ডিপি বাই ডিভি। তাহলে MA ইকুয়ালস টু গামা ইন্টু মাইনাস ডিপি বাই ডিভি, এটা হলো MI। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণের ঢাল হতে গামা গুণ খাড়া। তোমার কিন্তু উল্টা চাইছে, বলছে সমষ্ণের ঢাল রুদ্ধতাপীয় লাগবে হলো এইটা। তাহলে আমরা বলতে পারি MI ইকুয়ালস টু গামা ওই দিক গেলে 1/গামা ইন্টু MA। তার মানে সমষ্ণের ঢালটা হলো রুদ্ধতাপীয় ঢালের তুলনায় 1/গামা গুণ খাড়া। ঠিক আছে, 1/গামা, এখানে কিন্তু অ্যান্সার গামা আসবে না। এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা রুদ্ধতাপীয় প্রসেসে 1 অ্যাটমসফিয়ার চাপে রাখা একটা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হয়েছে। প্রসারিত করে দ্বিগুণ মানে আয়তনটা ডাবল করে দিছে। যেই চূড়ান্ত চাপ হয় সমষ্ণ প্রক্রিয়ায় একই চাপ পেতে গ্যাসকে কত গুণ প্রসারিত করতে হবে? এটা আমাদের জায়গা লাগবে একটু বড়।
আচ্ছা দেখি, বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1 অ্যাটমসফিয়ার চাপে আমরা গ্যাসকে রাখছিলাম, ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার চাপ ছিল, তার মানে পি ইনিশিয়াল P1 যদি বলি সেটা ছিল 1 অ্যাটমসফিয়ার। আয়তন প্রথমে ধরে নিলাম V ছিল, পরে আয়তন কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, পরে আয়তন ডাবল হয়ে গেছে। তাহলে P2 কত হবে দেখি, P2 কত হবে। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় P1 V1 সমান কত, P2 V2। তাহলে এখান থেকে P2 নির্ণয় করি, P2 সমান P1 V1 বাই কত, V2। P1 এর মান কত, P1 এর মান হলো 1, V1 এর মান কত, V1 এর মান হলো V, V2 এর মান হলো 2V, V আর V কাটা, তার মানে আসবে কত, হাফ, ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার থেকে হাফ অ্যাটমসফিয়ার বা 0.5 অ্যাটমসফিয়ার। এখন এই সেম চূড়ান্ত চাপ পেতে হলে, আচ্ছা সরি, আরে এখানে রুদ্ধতাপীয় ছিল, সূত্র ভুল লিখছি, এখান থেকে কাটা লাগবে। প্রথম প্রসেসটা রুদ্ধতাপীয় ছিল, ভুলে আমরা সমষ্ণ দিয়ে করে ফেলছি। হ্যাঁ, ওটা সমস্যা না। দেখি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সূত্র ছিল P1 V1 এর পাওয়ার গামা সমান P2 V2 এর পাওয়ার হলো গামা, ঠিক আছে, P1 V1 গামা সমান P2 V2 গামা। তো এখান থেকে আমি P2 পাইতে চাইতেছি, তাহলে P2 সমান আমরা বলতে পারি P1 V1 এর পাওয়ার গামা, তার নিচে V2 এর পাওয়ার কত, গামা। এখান থেকে বলতে পারি যে P2 সমান P1 এর মান তো 1, P1 এর মান হলো 1, আর এটারে বলা যায় V1 বাই V2 তার পাওয়ার গামা। V1 এর মান হলো V, V2 এর মান হলো 2V, তার পাওয়ার হলো গামা। তাহলে আমরা বলতে পারি P2 আসতেছে হাফ গামা। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমার আসতেছে কত, প্রেশারটা আসতেছে কত, হাফ গামা, ঠিক আছে। এখানে গামার মান কিন্তু বলা নেই, প্রশ্নটা ক্যাচাল করছে এই জায়গাটার মধ্যে। আচ্ছা, এখন বলছে সমষ্ণ প্রক্রিয়ায় একই চাপ পেতে হলে, সমষ্ণ প্রক্রিয়ায় একই চাপ পেতে হলে গ্যাসকে কত গুণ কি করতে হবে, প্রসারিত করতে হবে, গ্যাসকে কত গুণ প্রসারিত করতে হবে, ঠিক আছে। সেম প্রসেসটা দেখো, আমার সেম পরিমাণ চাপ আমি পাইতে চাই, দেখি আমি এখন সেম পরিমাণ চাপ পাইতে চাই, দেখো, তাহলে আমার ইনিশিয়াল প্রেসারটা কি থাকবে, 1 অ্যাটমসফিয়ারই থাকবে। সেখান থেকে আমি প্রেসারটা পাইতে চাই কত, হাফের পাওয়ার গামা পাইতে চাই, ঠিক আছে। তাহলে ভলিউম, ইনিশিয়াল ভলিউম V, তাহলে ফাইনাল ভলিউমটা করতে হবে N ইন্টু V, কত গুণ করতে হবে, N এর মানটা চাইছে বলছে, তাহলে আমার গ্যাসটাকে কত গুণ সম্প্রসারিত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমষ্ণের ক্ষেত্রে সূত্র কি, P1 V1 ইকুয়ালস টু কত, P2 V2। P1 এর মান কত, P1 এর মান 1, V1 এর মান হলো V, P2 এর মান হলো হাফ তার পাওয়ার গামা, V2 এর মান হলো N ইন্টু V, ঠিক আছে। আরে সরি, V আর V কাটা, এখান থেকে আমরা বলতে পারি যে হাফের পাওয়ার গামা, এটা যদি ওইদিক চলে যায় উল্টা যাবে, উল্টা যায় হবে 2 এর পাওয়ার গামা। কিভাবে, হাফের পাওয়ার গামা মানে কি, 1 এর পাওয়ার গামা নিচে 2 এর পাওয়ার গামা, এটা যদি ওইদিক চলে যায় উল্টা হবে 2 এর পাওয়ার গামা নিচে 1 এর পাওয়ার গামা। 1 এর উপরে যেই পাওয়ার দাও 1ই তো থাকবে, তার মানে থাকে 2 এর পাওয়ার গামা, তার মানে N হলো 2 এর পাওয়ার গামা। এখন গামার তো 3টা ভ্যালু আছে, এক পরমাণুকের ক্ষেত্রে কত মনে আছে আমাদের, এক পরমাণুকের ক্ষেত্রে গামার ভ্যালু হলো কত, 1.67, দ্বিপরমাণুকের ক্ষেত্রে 1.4, বহু পরমাণুকের ক্ষেত্রে 1.33।
তো আমাদের যেহেতু স্পেসিফিক কিছু বলে নেই, আমরা 3টা ভ্যালুই বসায় দেখবো, আর কিছু করার নেই, যেহেতু বলে নেই যে গ্যাসটা কিরকম ছিল। 2 এর পাওয়ার 1.67, 1.67 দিলে অ্যান্সার আসে 3.18, আছে নাই? তাহলে 2 এর পাওয়ার আমরা 1.4 দিই, তাহলে আসে 2.63, 2.6 তো আছে। আর যদি 1.33 দিই, 2.51 না, 2.51 নাই, তাহলে অ্যান্সার কত? 2.6ই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দুইটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে, এটা ঘর্ষণ হবে, ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটা কোন প্রক্রিয়া? অবভিয়াসলি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রক্রিয়া। ইরিভার্সিবল কেন? এখানে দুইটা বস্তুর মধ্যে যে ঘর্ষণ হইল, এর ফলে যে তাপ উৎপন্ন হইল, সেটাকে কিন্তু তুমি আর রিভার্ট করতে পারবে না। ঠিক আছে? আমি এই মানে সামনাসামনি ঘষার ফলে যে তাপটা উৎপন্ন হয়, এমন না যে উল্টা ঘষা দিলে তাপটা ব্যাক চলে যাবে, এমন কিন্তু হবে না। ঠিক আছে? অর্থাৎ প্রসেসটাকে আমরা রিভার্সিবল করতে পারতেছি না, উল্টা আর ঘোরানো যেতেছে না। ঠিক আছে? এরকম আরো উদাহরণ কি? অপ্রত্যাবর্তী, যেমন ঝর্ণা থেকে পানি পড়তেছে, স্পন্টানিয়াস একটা প্রসেস, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তুমি কি উল্টা করাইতে পারবা? যে দেখো জিনিসটা এরকম, ঝর্ণার উপর থেকে পানি পড়তেছে, পানি পড়ার ফলে যে পাথরের উপর পানিটা পড়তেছে সেই পাথরটা গরম হইতেছে। উপর থেকে ঝর্ণা থেকে পানি পড়লো এবং পাথরটা গরম হইলো। এখন আমরা যদি পাথরকে যায় গরম করি, এমন কি হবে ঝর্ণার পানি উল্টা যাওয়া শুরু করবে না? এগুলো ইরিভার্সিবল প্রক্রিয়া। ঠিক আছে? বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যাই হোক, তাহলে এটা হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য গামা এর মান কত? কার্বন ডাইঅক্সাইড কি? এখানে কয়টা পরমাণু আছে? কার্বন মানে একটা আছে, অক্সিজেন 2টা আছে, তাহলে কয়টা? 3টা। এটা কি বহু পরমাণুক না? বহু পরমাণুকের কত? 1.33। আচ্ছা, কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেখ অধিক পরিমাণে খাড়া? একটা নিয়ন, অক্সিজেন, নিয়ন, অক্সিজেন, ওজোন মানে O3, কার্বন ডাইঅক্সাইড CO2। দ্বিপরমাণুক, বহু পরমাণুক, বহু পরমাণুক, এক পরমাণুক। ঠিক আছে? তাহলে আমি যদি গামার মানগুলো আগে একটু লিখি। ওর গামার মান কত? 1.67। ওর গামা কত? 1.4। ওর হলো 1.33। ওরও হলো 1.33। এখন যার গামার মান বেশি, কারণ আমরা দেখছি না যে রুদ্ধতাপীয়র লেখটা, রুদ্ধতাপীয়র যে গ্রাফটা ছিল, ওইটার ঢাল কি ছিল? ঢাল ছিল গামা ইন্টু মাইনাস ডিপি বাই ডিভি। তাহলে যার গামার মান বেশি হবে, যার গামার মান বেশি হবে তার ঢালের মানটা বেশি হবে। যার গামার মান বেশি হবে তার ঢালের মান বেশি হবে। ঢাল যত বেশি, গ্রাফ তত বেশি আমার কি হবে? খাড়া। এটার ঢাল কম, এটার ঢাল বেশি, এটার ঢাল বেশি, এই জন্য এটা সবচেয়ে বেশি খাড়া হয়েছে। তার মানে অ্যান্সার কি আমার? নিয়ন। এটা নিয়ন না, নিয়ন হবে না, নিয়ন হবে। আচ্ছা, গামা 5/3 এর জন্য কোনটি সঠিক? ঠিক আছে, গামা 5/3 এর জন্য কোনটি সঠিক? এখন সিপি এবং সিভি এর সূত্র যদি আমি একটু লিখে দিই। সিভি হলো F/2 ইন্টু আর, আর সিপি হলো F/2 প্লাস 1 ইন্টু কত? আর। ঠিক আছে? আচ্ছা, এখন সিপি বাই সিভি, সিপি বাই সিভি ওটারই বলা হয় গামা। সিপি বাই সিভি ওটার আমরা কি বলতেছি? গামা বলতেছি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে বুঝতে হবে যে কোনটার জন্য কারেক্ট, সিপি বাই সিপি অথবা সিভি, কোন মানটা এখানে অ্যাকচুয়ালি কারেক্ট। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, গামার একটা সূত্র আছে। গামার সূত্র হলো 1 প্লাস, আমার যতদূর মনে আছে F/2, F/2, আমার যতদূর মনে আছে F/2। দাঁড়াও আমি একটু চেক করে নিই। একটু চেক করে নিই। এফ এর মান যদি এক পরমাণুক নেই, 3/2, না না না, এটা না, ওয়েট, F/2 না, আমি নিজের সূত্র ভুলে গেছি। যাই হোক, তারা না, তাহলে আমরা লং প্রসেসেই করি, একটা শর্টকাট ছিল আর কি।
আচ্ছা দেখো সিপি বাই সিভি এটা ইকুয়ালস টু কত ছিল, গামা ছিল, ঠিক আছে। আমি একটু জায়গা লাগবে আমার, দেখি দেখি আমার সিভি এর মান কত ছিল, সিভি ছিল হলো f/2r, সিপি ছিল কত, সিপি ছিল f/2 প্লাস 1 ইন্টু কত আর। তাহলে আমরা সিপি বাই সিভি যদি করি এটা ইকুয়ালস টু হলো গামা। সিপি বাই সিভি যদি করো আর আর কাটা যাবে, তাহলে থাকবে কি, উপরে থাকবে f/2 প্লাস 1, নিচে থাকবে f/2। আচ্ছা ইকুয়ালস টু গামা। হ্যাঁ শর্টকাটটা পাইছি আমি, এখানে শর্টকাটটা উল্টা লিখছিলাম। f/2 যদি f/2 এর নিচে যায় সেটা আসবে 1 প্লাস 1 এর নিচে গেলে 1/f/2 ইকুয়ালস টু হলো গামা। চলে আসছে আমরা f/2 এর উল্টা দাও, 1/f/2 উপরে গেলে উল্টাবে, আসবে 1 প্লাস 2/, হ্যাঁ ওটা 2/f হবে, f/2 না। এবার ঠিক আছে, ইকুয়ালস টু গামা, ঠিক আছে, ইকুয়ালস টু কত, গামা। আচ্ছা এখন আমাদের যে প্রশ্ন ছিল, তাহলে আমাদের ফর্মুলা কি, গামা ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2/f। এবার ঠিক আছে, তাহলে গামা বলে দিছে 5/3, গামা বলে দিছে 5/3, 1 এদিকে আসলে -1 সমান 2/f। তাহলে লসাগু হলো 3, 5 থেকে 3 গেলে কত 2, তাহলে 2 কত f, 2 আর 2 কাটা, 1/3 সমান 1/f, তাহলে f এর মান কত 3। তাহলে f এর মান যদি 3 হয় সিভি আসবে হলো f/2 nRT, মানে 3/2 nRT, সরি 3/2r, সরি f/2r, তার মানে কত 3/2r। আর সিপি কত আসবে, সিপি আসবে হলো f/2 প্লাস 1, মানে 3/2 প্লাস 1 ইন্টু আর, তার মানে লসাগু 2, পরে এটা আসবে 5, 5/2r। যদি সিপি হয় 5/2r, ঠিক আছে, এটা 3/5r আসবে না। f এর মান 3, আচ্ছা এটা আসবে হলো 3/2, ঠিক আছে, এটা 3/2 হবে। এবার ঠিক আছে, আচ্ছা তার মানে অ্যান্সার ঠিক আছে আমাদের, সিভি ইজ ইকুয়ালস টু, তার মানে এগুলো 2 হবে, আচ্ছা এটা 3 হবে, ঠিক আছে, তার মানে 3/2r, ঠিক আছে, মানে মেথড ঠিক আছে সবই, জাস্ট এখানে অপশনে বলছিল। যাই হোক, এরপরে আসি, কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র নির্মাণ সম্ভব নয়। বিবৃতি এই প্রদান করে কে, কার্নো। কার্নো উনি যেই, ওনার যে ইঞ্জিন আছে কার্নো ইঞ্জিন, ঠিক আছে, ইমাজিনারি হাইপোথেটিক্যাল, ঠিক আছে, বাট ওই ইঞ্জিন থেকে বেটার কর্মদক্ষতার ইঞ্জিন বানানো পসিবল না। ওই ইঞ্জিনও কিন্তু 100% না, 100% কর্মদক্ষতার ইঞ্জিন পসিবল না। নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব না, এটা বিবৃতি কে দিচ্ছে, কার্নো দিচ্ছে, ঠিক আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা দ্বিপরমাণু গ্যাসের চাপ 5% বৃদ্ধি করলে গ্যাসের আয়তন শতকরা কতটুকু কমবে, গামার মান বলে দিচ্ছে 1/4। এটা ফুল একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন, আমাদের এটা একদম ডিটেলসই করা লাগবে, দেখি। আচ্ছা প্রশ্নটা দেখি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা দ্বিপরমাণু গ্যাসের চাপ 5% বৃদ্ধি করব, ঠিক আছে, তার মানে তার ইনিশিয়ালি একটা চাপ থাকবে, ইনিশিয়াল যে চাপ P1 সেটা আমরা বলে দিলাম P, এবং তার নতুন যে চাপ সেটা আমি কি করব, 5% বৃদ্ধি করব। তার মানে আদি যে চাপটা ছিল, আদি যে চাপ ছিল ওটা তো থাকবে, দেন আমার আদি চাপের কত 5% কি হবে, বৃদ্ধি পাবে। আমার আদি যে চাপটা ছিল সেটা থাকবে, সেই আদি চাপের কত পার্সেন্ট, 5% বৃদ্ধি পাবে, 5% বৃদ্ধি পাবে। তার মানে 5% মানে কি 5/100, তাই তো, তার মানে 5p বাই কত 100, 5 একে 5, 5 20 100, তার মানে লসাগু হবে 20p প্লাস p, তার মানে 21p, এটা হলো p2, ঠিক আছে। আচ্ছা এখন এরপরে
বলছে এতে করে তার আয়তন শতকরা কত কমবে, ঠিক আছে। তাহলে আয়তন ইনিশিয়ালি কত ছিল, আমরা ধরে নিলাম আয়তন ইনিশিয়ালি ছিল ভি, নতুন আয়তন হলো আমার V2, সেটা কত হবে নির্ণয় করতে হবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু P1 V1 এর পাওয়ার গামা সমান P2 V2 এর পাওয়ার গামা। P1 এর মান কত, P1 তো আমরা P ধরে নিয়েছিলাম, V1 এর মান ধরছি V, তাহলে V এর পাওয়ার গামা সমান P2 এর মান আসছে হলো 21P বাই কত 20, আর V2 এর মান আসছে V2 মানই আমরা বের করব, এই P আর P কাটা, 21/22 এদিকে আসলে হবে 21/20, এদিকে আসলে হবে 20/21, এদিকে ছিল V2 এর পাওয়ার গামা, তার নিচে নিয়ে আসলাম V এর পাওয়ার গামা। তাহলে 20/21 সমান V2/V, তার পাওয়ার কত গামা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গামা যদি এদিক চলে যায়, গামা যদি তুমি এদিক নিয়ে আসো, এটা হয়ে যাবে 1/গামা, তার মানে 20/21 তার পাওয়ার হলো 1/গামা ইকুয়ালস টু কত V2/V। এখান থেকে বলতে পারি V2 ইকুয়ালস টু 20/21, তার পাওয়ার 1/গামার ভ্যালু বলে দিছে 1.4 ইন্টু V এদিক গুণ গেলে V আসবে। এটা ক্যালকুলেটরে বসাই, তাহলে V2 এর মান আসে 0.96 ইন্টু V, ঠিক আছে, 0.96 ইন্টু কত আসছে V আসছে। এখন আগে কত ছিল, V1টা ছিল কত, আগে কত ছিল V ছিল, নতুনটা কত হয়েছে 0.96 ইন্টু V, তাহলে পরিবর্তন কত ডেল V কত কমছে কতটুকু দেখো তো, বিয়োগ করো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিই, তার মানে 0.04 আসার কথা, 0.04V, ঠিক আছে। আদিটা থেকে মানে যেটা বড় ছিল বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি, তাহলে এটা হলো পরিবর্তন, ঠিক আছে। তাহলে তুমি যদি পার্সেন্টেজে পরিবর্তনটা বের করতে চাও তাহলে কি করবা, পরিবর্তন যেটা ছিল সেটা নিবা, অরিজিনাল যেটা ছিল ফার্স্টে অরিজিনালি কত ছিল V ছিল তাই তো, সেটা নিচে রাখবা ইন্টু 100%, পরিবর্তন বাই অরিজিনাল ইন্টু 100%, পরিবর্তন কত 0.04 ইন্টু V, অরিজিনাল ছিল V ইন্টু 100%, V আর V কাটা, 0.04 রে 100 দ্বারা গুণ করো 4%, অ্যান্সার হলো 4%। ওয়েল 4.76, আমি কি ডেটা কিছু বাদ দিলাম, এখানে আমি কিছু ডেটা বাদ দিয়েছি, আমি 20/21 তার পাওয়ার 1/1.4, আচ্ছা না আমি কিছু ডেটা বাদ দিয়েছি এইদিকে, তাহলে পরের পেজে 1 মাইনাস অ্যান্সার এটা আসে হলো 0.034, 3.42, রাইট, আর এই ডেটা বাদ দেওয়া যাবে না, এখানে 0.96 আসছে, ঠিক আছে, 9657 আসছিল, তো ক্যালকুলেটরে যেটা থাকবে ওটা রেখে দিবা, ঠিক আছে। দেন বিয়োগ করার সময় এই ফুল ডেটাটা নিয়ে বিয়োগ করবা, তাহলে এখানে V মানে V এর সামনে 1 আছে, 1 থেকে যদি বিয়োগ দাও এটা আসে হলো 0.034, ঠিক আছে, সেটা 100 দ্বারা গুণ করলে সেটা আসে হলো 3.42%, 3.42%, ঠিক আছে, 3.42%। আচ্ছা এরপরে আসি আমরা 3.42%, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কোনটা সঠিক, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কোনটা সঠিক, কার্নো ইঞ্জিনের হালকা যদি একটু কথাবার্তা বলে নিই আমরা, কার্নো ইঞ্জিনের গ্রাফ কেমন ছিল, এরকম ছিল,
অ্যাপ্রক্সিমেটলি এরকম ছিল, পারফেক্ট হয়নি আমারটা যদিও। প্রথম স্টেপে কি হয়, এটা হলো প্রথম স্টেপ, এখানে হয় কি সমষ্ণ প্রসারণ, তারপর কি হয় সেকেন্ড স্টেপে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর থার্ড স্টেপে সমষ্ণ সংকোচন, তারপর ফোর্থ স্টেপে কি হয় রুদ্ধতাপীয় সংকোচন। ঠিক আছে, তাহলে কি ঘটে, সমষ্ণ পরিবর্তন ঘটে, হ্যাঁ ঠিক আছে, রুদ্ধতাপীয় পরিবর্তনও ঘটে। তাপ উৎসের তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপ উৎসের তাপমাত্রা না, এটা তো হবে না, তাপ উৎসের তাপমাত্রার পরিবর্তন হয় না। দেখো আমাদের কার্নো ইঞ্জিন তো একটা হাইপোথেটিক্যাল ইঞ্জিন, সে যেই তাপ উৎস এবং তাপ গ্রাহকের মধ্যে কাজ করে, সেই উৎস এবং গ্রাহককে ধরা হয় যে সেখানে ইনফিনিট পরিমাণে কি আছে, তাপ এভেলেবল আছে। তো তাপ উৎসের তাপমাত্রা কোনো পরিবর্তন হবেই না, তাপ উৎসের তাপমাত্রার পরিবর্তন হয় না, এটা কারেক্ট। ঠিক আছে, রুদ্ধতাপীয় পরিবর্তন ঘটে বাট ইন্ডিয়ান আবার সংকোচন ঘটতেছে, প্রসারণ ঘটতেছে, তাহলে অ্যাকুরেট আমাদের কাছে এইটাই যে তাপ উৎসের কোনো পরিবর্তন ঘটবে না। আচ্ছা, এটা প্রবাবলি হবে সঠিক নয় কোনটি, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, প্রশ্নটা তাহলে ভুল আছে, কারণ বললাম না সমষ্ণ পরিবর্তন তো ঘটতেছে অবভিয়াসলি, রুদ্ধতাপীয় পরিবর্তনও ঘটতেছে, তাপ উৎসের তাপমাত্রার পরিবর্তন হয় না, তাও ঠিক আছে। তার মানে ইনকারেক্ট হলো এটাই যে তাপ উৎসের তাপমাত্রার পরিবর্তন হয়, এইটা ইনকারেক্ট, তার মানে অ্যান্সার হলো এটা। আচ্ছা, কার্নো চক্রের কোন ধাপে তাপ গৃহীত হয়? প্রথম ধাপে। ঠিক আছে, প্রথম ধাপে কিভাবে, দেখো প্রথম ধাপটা কি আমার, একদম প্রথম ধাপটা কি সমষ্ণ প্রসারণ, সেকেন্ডটা রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো সিস্টেম তোমার বাইরে থেকে তাপ নিবেও না দিবেও না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিছু হবে না, বাইরে থেকে তাপের আদান প্রদান, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে না, হবে সমষ্ণ। একটা হলো সমষ্ণ প্রসারণ আর একটা সমষ্ণ সংকোচন। সমষ্ণ প্রসারণে সে তোমার তাপ উৎস থেকে তাপ নেয় এবং প্রসারিত হয়, আর সমষ্ণ সংকোচনে সে তাপ গ্রাহকে তাপটা ছেড়ে দেয়, দেন সংকুচিত হয়। সমষ্ণ সম্প্রসারণ যেটা বা প্রসারণ যেটা, সেটা প্রথম ধাপে, তার মানে প্রথম ধাপে আমার তাপ গৃহীত হবে। একটি কার্নো ইঞ্জিন এত তাপমাত্রা পরিসরে কাজ করে, 427 ডিগ্রি তাপমাত্রা পরিসরে কাজ করে, তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? এই প্রশ্নটা ইনকমপ্লিট কেন লাগতেছে? আর একটা টেম্পারেচার ইনক্লুড করা হয়নি, একটা 427, এদিকে আরেকটা হবে এটা 227। ঠিক আছে, একটা কার্নো ইঞ্জিন 427 ডিগ্রি সেলসিয়াস এবং 227, তাই তো 427, হ্যাঁ 227, 427 ডিগ্রি সেলসিয়াস এবং 227 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা পরিসরে সে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে জিজ্ঞেস করছে যে কার্নো ইঞ্জিনের দক্ষতা কত। আমরা সূত্র জানি, ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই কত, T1 ইন্টু 100%। যে টেম্পারেচারটা বড় সেটা হলো উৎসের তাপমাত্রা T1, যেটা ছোট সেটা হলো তাপগ্রাহকের তাপমাত্রা কি T2। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি ক্যালভিনে নিতে হবে, অবভিয়াসলি আমার ক্যালকুলেশন ক্যালভিনে হবে। তাহলে T1 427, এটার সাথে আমরা যোগ করব 273, আসবে 700, আর T2 হলো 227, এটার সাথে যোগ করব 273, এটা আসবে 500 ইন্টু 100%। 28.57, তার মানে প্রথমটা। এরপরে একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা মানে এটা বলে দিছে 60%, যদি তার তাপ গ্রাহক মানে T2 এর তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হয়, উৎসের তাপমাত্রা কত? তাহলে সূত্র বসাই, সূত্র কি, ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। ঠিক আছে, 100%। আচ্ছা, এখন দেখি ইটার মান কত, 60%।
সমান 1 মাইনাস T2 এর ভ্যালু কত 17 ডিগ্রি, 17 ডিগ্রিরে তুমি ক্যালভিনে নাও, আসবে 290 বাই T1 ইন্টু 100%, দুই সাইড থেকে পার্সেন্ট উঠায় দিবা, 100টা 60-এর নিচে নিয়ে আসবা, আসবে 0.6 সমান 1 মাইনাস 290 বাই T1, 0.6 সমান 1 মাইনাস 290 বাই T1, 0.6 সমান 1 মাইনাস 290 বাই কত T1। এই টার্মটা আমরা বামে নিয়ে আসবো, তাহলে 290 তার নিচে T1 সমান 1 মাইনাস 0.6, তাহলে 290 এটা থাকে 0.4, এটাই নিচে নিয়ে আসো 0.4 সমান কত T1, তাহলে T1 কত আসে 725 ক্যালভিনে আসছে, কিন্তু অবভিয়াসলি আমরা যদি 273 বিয়োগ করি সেলসিয়াসে চলে যাব 452, ঠিক আছে। এরপরে ঠিক আছে, রেফ্রিজারেটরের তাপগতিবিদ্যার কোন সূত্রের ভিত্তিতে তৈরি করা হয়? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ভিত্তিতে, ঠিক আছে। যতগুলো ইঞ্জিন আছে, তাপীয় ইঞ্জিন বলো, রেফ্রিজারেটরও কি একটা রিভার্স হিট ইঞ্জিন, ঠিক আছে, এগুলা সব তৈরি করা হয়েছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে। আচ্ছা, পরেরটা চলে আসি। রেফ্রিজারেটরের প্রকোষ্ঠে রক্ষিত খাদ্যদ্রব্য হতে গৃহীত তাপ Q2 এবং পরিবেশে বর্জিত তাপ Q1 হলে কার্যসহ K এর মান কত? ধরো ভালো মতো লিখে নিই, এটা Q2 এবং বর্জিত তাপ হলো Q1, ঠিক আছে, Q1 Q2। আচ্ছা, এখন রেফ্রিজারেটর কিভাবে কাজ করে? রেফ্রিজারেটর হলো একটা রিভার্স হিট ইঞ্জিন, ঠিক আছে। তো এক্ষেত্রে হয় কি, সে হলো উৎস থেকে তাপ নিবে, ঠিক আছে, উৎস থেকে কি করবে, তাপ নিবে, এবং বুঝছো উৎস থেকে তাপ নিবে, তারপর সেইটা হলো গ্রাহক বা যেটা ইংলিশে আমরা বলি সিঙ্কে ড্রপ করবে। এই উৎস থেকে সে তাপ নিবে, নর্মালি এটা Q1 হয়, দাঁড়াও প্রশ্নটা উল্টা লাগতেছে কেন, Q1 Q2 মনে হইতেছে উল্টাইছে এদিকে, না ঠিক আছে, প্রশ্নই উল্টা দিছে। যাই হোক, উৎস থেকে আমরা তাপ নেই, এখানে উৎস থেকে কতটুকু তাপ নিছে, এই তোমার প্রকোষ্ঠে মানে ফ্রিজের ভিতরে রাখা যে খাদ্যদ্রব্য, সেখান থেকে গৃহীত তাপ হলো Q2, মানে উৎস, সেটা হলো উৎস থেকে তাপ নিছে হলো Q2, এবং পরিবেশে বর্জিত তাপ কত? পরিবেশে বর্জিত তাপ হলো Q1। এখন এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস না, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, এটা হলো তোমার হিট ইঞ্জিনের ক্ষেত্রে একটা নন স্পন্টেনিয়াস প্রসেস হয়। হিট ইঞ্জিন কি করে, উৎস থেকে সে তাপ নেয়, বাট উৎসের যে টেম্পারেচার সেটা কম থাকে, ফ্রিজের ভিতর কিন্তু অলরেডি টেম্পারেচার কম, সেইখান থেকে সে আরও তাপ নিবে, নিয়ে তোমার আশেপাশে অর্থাৎ রুমের মধ্যে ছাড়বে। এখন চিন্তা করো, রুমের মধ্যে মানে রুমের টেম্পারেচার তো ফ্রিজের ভিতরের টেম্পারেচার থেকে একটু হলেও বেশি, অর্থাৎ সে ফ্রিজের ভিতর থেকে তাপ নিতেছে, যেখানে টেম্পারেচার সাপোজ ধরে নাও 5 ডিগ্রি সেলসিয়াস, দেন তোমার রুমে অর্থাৎ ফ্রিজের পিছনে গেলে নোটিস করবা পিছনের দিকটা গরম থাকে, কারণ ওইখান দিয়ে সে বাইরে বা পরিবেশে বা রুমের মধ্যে তাপ ছাড়তেছে। তোমার রুমের তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস, সে 5 ডিগ্রি থেকে কি নিতেছে, 5 ডিগ্রি সেলসিয়াস থেকে, আবার বলতেছি 5 ডিগ্রি সেলসিয়াস থেকে সে তাপ নিতেছে এবং 20 ডিগ্রি সেলসিয়াসে ছাড়তেছে। এটা তো হওয়ার কথা না, নর্মালি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে কি তাপ প্রবাহিত হয়। তো এটা যেহেতু নন স্পন্টেনিয়াস প্রসেস, এটা কিন্তু একা একা হবে না, এটা হওয়ার জন্য বাইরে থেকে আমাদের কাজ করতে হবে, যেটা আমরা করি আমাদের ওই ইলেকট্রিসিটি খরচ করে, ঠিক আছে। এই জন্য আমাদের ফ্রিজ চালাইতে কি লাগে, কারেন্টের প্রয়োজন হয়, ঠিক আছে। অর্থাৎ উৎস থেকে তুমি নিতেছো তাপমাত্রা, তাই তোমার উৎস থেকে তুমি কতটুক তাপ নিতেছো Q2, তার সাথে বুঝো তার সাথে অ্যাড হইতেছে W, অর্থাৎ এই ইলেকট্রিসিটি দিয়ে যা কাজটা হইতেছে ওইটা, দেন এই দুইটা মিলে গ্রাহকে ছাড়া হইতেছে Q1। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি W ইজ ইকুয়ালস টু Q1 মাইনাস Q2, ঠিক আছে, Q1 মাইনাস কত Q2, কথা ক্লিয়ার এই পর্যন্ত, Q1 মাইনাস কত Q2। আচ্ছা, তাহলে W ইজ ইকুয়ালস টু কত আসলো, Q1 মাইনাস কত Q2।
আর উৎস থেকে গৃহীত তাপ কতদূর ছিল? উৎস হতে গৃহীত তাপ ছিল Q2। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা বলতে পারি, কি বললাম, এখান থেকে আমরা ফর্মুলা বলতে পারি তোমার ফ্রিজের ক্ষেত্রে কর্মদক্ষতা বলি না, এটারে কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স সিওপি বলা হয় এটারে, ঠিক আছে, কে দ্বারা প্রকাশ করে। সেটা হলো উপরে বসবে হলো গৃহীত তাপ Q2, নিচে বসবে হলো কৃতকাজ W, অর্থাৎ W এর বদলে আমরা লিখব হলো W এর বদলে আমরা লিখব Q1 মাইনাস কত Q2। তাহলে Q2 বাই Q1 মাইনাস Q2। আবার বলতেছি প্রসেসটা কি ছিল, উৎস থেকে আবার বুঝছো, উৎস থেকে Q2 পরিমাণ তাপ নেওয়া হইতেছে, ইলেকট্রিসিটি দ্বারা W পরিমাণ কাজ করা হইতেছে, দুইটা মিলে আমার গ্রাহকে তাপ পড়তেছে কত Q1। তাহলে Q1 সমান Q2 প্লাস W, তাহলে W ইজ ইকুয়ালস টু কত Q1 মাইনাস Q2। এরপরে বলছে -8°C এবং 27°C এর মধ্যে ক্রিয়ারত একটি হিমায়কের সর্বোচ্চ কার্যকৃত সহগ কত? সর্বোচ্চ কার্যকৃত সহগ কত? ঠিক আছে, আচ্ছা এখন কথা বলছো, 27°C এবং -8°, 27°C এবং -8°, এর মধ্যে T1 T2 কোনটা হবে? দেখো টেম্পারেচার, আবার বলতেছি টেম্পারেচার যেটা বড় হবে সেটা হবে T1, টেম্পারেচার যেটা ছোট সেটা হবে T2। এবং আমরা কে এর সূত্র, কার্যকৃত সহগের একটা সূত্র মাত্র দেখছি, সেটা কি ছিল? Q2 বাই কত Q1 মাইনাস কত Q2। টেম্পারেচার দ্বারা প্রকাশ করলে এটা আসবে T2 বাই T1 মাইনাস T2। ঠিক আছে, তাহলে T2 কত? -8°C। তাপকে আমরা এখানে কি টেম্পারেচার দিয়ে কনভার্ট করে এই ফর্মুলাটা এইভাবে লেখা যায়, ঠিক আছে। যদিও এখান থেকে এখানে আসতে আমার 4 লাইনের ডেরিভেশন আছে, বাট আপাতত আমরা ওইটাই না যাই। T2 হলো -8 প্লাস 273, তাহলে থাকে, ঠিক লিখলাম তো? ঠিক আছে, আচ্ছা কই গেল? T1 27 প্লাস 273 -8 প্লাস 273, নিচে আসে হলো 35, উপরে T2 -8 প্লাস 273, ওটা হলো 265। তাহলে এটা 35 দ্বারা ভাগ করলে 7.5714, তার মানে অ্যান্সার খ। ঠিক আছে, জাস্ট ক্যালভিনে নিয়ে বসাই দিছি, আর কিছু না। ঠিক আছে, আমরা ক্যালভিনে নিয়ে ডেটা বসাই দিছি, আমাদের কাজ শেষ। এরপরে m ভরের এবং s আপেক্ষিক তাপের কোনো বস্তুর তাপমাত্রা T1 থেকে নিম্ন তাপমাত্রা T2 তে পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, এতে এনট্রপির পরিবর্তন কোনটা হবে? এতে এনট্রপির পরিবর্তন, দেখো এনট্রপির পরিবর্তনের বেসিক সূত্র যেটা S ইজ ইকুয়ালস টু, বা DS ও বলা হয়, ms ln T2 বাই T1, ln T2 বাই T1। এতে করে আমরা ফর্মুলাটা বলতে পারি ms ln এর ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়ে যায়? বিয়োগ ln T2 মাইনাস কত ln T1। ঠিক আছে, শেষ, ফর্মুলা শেষ। তাহলে ms ln T2 মাইনাস ln T1। ঠিক আছে, এরপর এনট্রপির SI একক কোনটি? দেখি এনট্রপির সূত্র কি ছিল? S ইজ ইকুয়ালস টু, বা DS ইকুয়ালস টু dQ বাই T। dQ কি? তাপের পরিবর্তন, তাপের একক কি? জুল। আর T কি? তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা, তাহলে জুল পার কেলভিন। কই? জুল পার কেলভিন। এরপরে এনট্রপি বলতে কি বোঝায়? এনট্রপি বলতে এক কথায় সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ। ঠিক আছে, র্যান্ডমনেস ইন এ সিস্টেম বা সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাপকে আমরা কি বলি? এনট্রপি বলি। ঠিক আছে, 0°C তাপমাত্রার 40 গ্রাম বরফকে 0°C তাপমাত্রার 40 গ্রাম পানিতে পরিণত করতে, তার মানে বরফ থেকে পানি হইতেছে। ঠিক আছে, তাহলে এনট্রপির পরিবর্তন কত? দেখো এনট্রপির পরিবর্তন DS সমান dQ বাই কত T।
এখন ডি কিউ বা সোজা সাপটা ভাষায় কিউ এর দুইটা সূত্র আছে, একটা হলো এমএস ডেল থিটা। এটা কখন ইউজ হয়? যখন ধরো আমার কাছে পানি আছে, 20 ডিগ্রির পানিকে টেম্পারেচার দিয়ে আমি 30 ডিগ্রির পানি বানাইলাম, অর্থাৎ এইখানে টেম্পারেচারের পরিবর্তন হবে। মাথায় রাখবা, এখানে টেম্পারেচারের পরিবর্তন হবে। বাট আমাদের কিছু কেস থাকে, যেমন তুমি 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির পানি বানাইছো, 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির কি বানাইছো? বাষ্প বানাইছো। সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই হয় না। সেই ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই হয় দুইটা, একটা হলো কিউ সমান এমএলএফ, আর একটা হলো কিউ সমান এমএলভি। এটা হয় যখন আমরা বরফকে পানিতে রূপান্তর করি, এটা ইউজ করতে হয় যখন আমরা পানিকে বাষ্পে রূপান্তর করি। এলএফ কে বলা হয় বরফ গলনের সুপ্ত তাপ, এলভি কে বলা হয় পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ। তো এখানে আমরা দিব কিউ এর বদলে এম এল এফ, নিচে টেম্পারেচার টি। এম দ্বারা বুঝাইতেছে ভর, কতটুক? 40 গ্রাম। গ্রামে রাখলে তো হবে না, 40 ইন্টু 10 ইনভার্স কত? 3, ঠিক আছে, কেজিতে নিয়ে গেলাম। আর এলএফ বরফ গলনের সুপ্ত তাপ 33, 6, 3 0। নিচে টেম্পারেচার কত? 0 ডিগ্রি, ক্যালভিনে নিতে হবে, তার মানে 273 ক্যালভিন। ক্যালকুলেট করো, দেখো কত আসে। এটা আসে হলো 49.23, মানে 49.2 প্রথমটা অ্যান্সার, 49.2 জুল পার ক্যালভিন, ঠিক আছে। এরপরে 20 গ্রাম পানিতে, মানে পানিতে না তো পানিকে, 20 গ্রাম পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। এনট্রপির পরিবর্তন কত? S is equals to S ln T2 minus ln T1, সরি, ঠিক আছে। যেহেতু টেম্পারেচার পরিবর্তন হইতেছে, আমার সূত্র যাবে এটা, সরি, এক্সট্রিমলি সরি, ওই জায়গাটা চেঞ্জ হয়েছিল। যাই হোক, এম এস এটাও ইউজ করতে পারি, অথবা ডিরেক্ট লন T2 বাই কত? T1, সেম জিনিস। এম এর মান বসাবো কত? 20 গ্রাম, তার মানে 20 ইন্টু কত? 10 ইনভার্স 3, ঠিক আছে। এস হলো আপেক্ষিক তাপ পানির 4200 ইন্টু লন দেখি T2 কত? 80 ডিগ্রি, মানে 80 প্লাস 273। T1 হলো 0 ডিগ্রি, মানে 273। এবার ঠিক আছে, যখন টেম্পারেচার চেঞ্জ হয় আমার সূত্র এটা, ঠিক আছে। ms ln T2 মাইনাস ln T1 অথবা ms ln T2 বাই T1। 21.587, এই তো 59, ঠিক আছে, 21.587 অথবা কত? 59, ঠিক আছে। এরপরে বলছে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত একটা সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তর হলো। বুলেটের তাপমাত্রা সর্বোচ্চ কত বৃদ্ধি পাবে? সীসার আপেক্ষিক তাপ বলে দিছে। এটা সুন্দর প্রশ্ন দিছে একটা, আমাদের এটার জায়গা লাগবে। তোমার বুলেটের যেই গতিশক্তি ছিল, গতিশক্তি কি? হাফ এম ভি স্কোয়ার। এই পুরাটা তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। তাপ শক্তি হলো আমার কিউ, তাপ শক্তি হলো আমার কিউ, ঠিক আছে। কিউ এর সূত্র কি? এম এস ডেল থিটা, ঠিক আছে। এখানে চাইছে কি, যে বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। বৃদ্ধি বলো হ্রাস বলো, এই জিনিসটা কি বোঝায়? পরিবর্তন বোঝায় না? বৃদ্ধি বলি আর হ্রাস বলি, ওই জিনিসটা আমার কি বোঝায়? পরিবর্তন বোঝায়। তার মানে আমার কাছে চাওয়া হয়েছে ডেল থিটা, দেখো দুই সাইড থেকে এম বাদ দেওয়া যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেল থিটা সমান, এদিকে হলো ভি স্কোয়ার বাই 2, এস এদিক নিয়ে আসলে নিচে চলে আসবে। ভি এর মান কত? 20 মিটার পার সেকেন্ড, তার মানে 20 স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার দিলাম, নিচে 2 ইন্টু এস এর মান 1.26, এটা আসে হলো 158.73। ম্যাথটা একবার দেখে রাখো। পুরাটা যদি আমার তাপ শক্তিতে রূপান্তর হয়, তাহলে ডেল থিটা মানে তাপমাত্রার পরিবর্তন কত হইতেছে?
158.73। এরপর আচ্ছা, স্থির চাপে তার মানে প্রেসার ফিক্স আছে। স্থির চাপে একটা গ্যাসে তাপ প্রয়োগ করলে তার তাপমাত্রা অবভিয়াসলি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাপমাত্রা অবভিয়াসলি বৃদ্ধি পাবে। আচ্ছা, দেন বলছে বহিস্থ কাজ সম্পন্ন হবে কিনা, এটা পরে আসতেছে। আয়তন বৃদ্ধি পাবে কিনা দেখি। যদি তার টেম্পারেচার বৃদ্ধি পায়, আমরা জানি ভি সমানুপাতিক টি, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত, অর্থাৎ কেলভিন তাপমাত্রা যদি বৃদ্ধি পায় আমার ভলিউম বৃদ্ধি পাবে, তার মানে অবভিয়াসলি আয়তনও বাড়বে। এখন বহিস্থ কাজ মানে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ। এক্সটার্নাল এজেন্ট, তুমি যদি একটা গ্যাসে স্থির চাপে একটা গ্যাসে তাপ প্রয়োগ করো, সে নিজে সম্প্রসারিত হবে। সম্প্রসারিত হলে সে নিজে, সিস্টেম নিজে কাজ করতেছে, নিজে সম্প্রসারিত হইতেছে। তার মানে এখানে বহিস্থ কাজ হবে না, সিস্টেম নিজে কাজ করবে। ঠিক আছে, বহিস্থ কাজ মানে এক্সটার্নালি যায় আমি গ্যাসটাকে ধরো সংকুচিত করে দিলাম, সেটারে আমরা কি বলতে পারি যে এক্সটার্নাল কাজ হইতেছে বা বহিস্থ কাজ হইতেছে। তার মানে কত আমার 1 আর 3। আয়তন অপরিবর্তিত রেখে, তার মানে ভি চেঞ্জ করবে না, ভি ফিক্স থাকবে। কোনো গ্যাসে যদি কিছু তাপ প্রয়োগ করা হয় অবভিয়াসলি তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় গতিশক্তি অবভিয়াসলি বাড়বে, কারণ গতিশক্তির সূত্র কি, ইকে সমান F/2 nRT। ঠিক আছে, এফ তো চেঞ্জ হবে না, এন চেঞ্জ হবে না, আর চেঞ্জ হবে না। টি চেঞ্জ হলে, টি যদি বৃদ্ধি পায় আমার ইকে অবভিয়াসলি বৃদ্ধি পাবে। এবং চাপ কি বৃদ্ধি পাবে, লুসাকের সূত্র মনে আছে, পি সমানুপাতিক টি। টেম্পারেচার যদি বৃদ্ধি করো প্রেসার অবভিয়াসলি বৃদ্ধি পাবে, তার মানে তিনটাই। এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি অপরিবর্তিত থাকে, আমরা এর আগে কয়েকবার বলে আসছি। তাপের আদান প্রদান ঘটে না, হ্যাঁ অবভিয়াসলি। তাপমাত্রার পরিবর্তন ঘটে না, তাপমাত্রার পরিবর্তন তো ঘটবে, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে দেখো ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ, কারণ ডিকিউটা 0 হয়ে যাবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি তো আর 0 না, তার পরিবর্তন ঘটবে। যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটবে, আমার অবভিয়াসলি টেম্পারেচারের পরিবর্তন ঘটবে। তার মানে তাপমাত্রার পরিবর্তন ঘটে না, এটা মিথ্যা। তার মানে 1 আর 2। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে বলা হয়েছে সমষ্ণ প্রসারণ মানে কি, এই ক্ষেত্রে টেম্পারেচারটা ফিক্স থাকে, টেম্পারেচার বৃদ্ধি পায় না। অভ্যন্তরীণ শক্তি স্থির, হ্যাঁ অবভিয়াসলি, কারণ টেম্পারেচারের উপরেই তো অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ডেন্ট, F/2 nR ডেল্টা টি। তাপমাত্রার পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তিও পরিবর্তন হবে না, স্থির থাকবে। দ্রুত প্রক্রিয়া না, কারণ কি সমষ্ণ প্রক্রিয়া মাথায় রাখবে একটা ধীরে ধীরে ঘটা প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া স্লোলি হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বহুত ফাস্ট হয়। সমষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচারটাকে মেইনটেইন করার জন্য প্রসেসটা অনেক স্লোলি হয়। ঠিক আছে, তার মানে ইহা দ্রুত প্রক্রিয়া না। পাত্রের উপাদান সুপরিবাহী, হ্যাঁ, কারণ তুমি বাইরে থেকে তারে টেম্পারেচার তাপ দিতেছো, ওই তাপটা সে গ্রহণ করতেছে এবং সেটা দ্বারা কাজ করতেছে, নিজের অভ্যন্তরীণ শক্তির চেঞ্জ করতেছে না। তো এটার জন্য সুপরিবাহী আমার উপাদান দ্বারা পাত্রটা তৈরি হইতে হবে। 1 আর 3। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোন গ্রাফটা সঠিক? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়লের সূত্রটা অ্যাপ্লিকেবল, যে পি সমানুপাতিক 1/v। ঠিক আছে, পি সমানুপাতিক 1/v। তাহলে পি আর ভি এর গ্রাফ যদি আঁকি, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে গ্রাফটা এমন হবে, কারণ এই গ্রাফটা মিলে নেই, এটা এমন হইতো, এরকম কার্ভ হইতো। তো এই হিসাবে বলে দেওয়া যায় 1 আর 3। তাও আমরা দেখি জিনিসটা। পি সমানুপাতিক 1/v, তার মানে পিভি সমান কে, এখানে সমানুপাতিক উঠলে একটা কে আসবে, তাহলে পিভি সমান কে, অর্থাৎ পিভি এর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। ভলিউম যতই চেঞ্জ করো না কেন, পিভি এর মানটা দেখছো কনস্ট্যান্ট ফিক্স, তার মানে 1 নাম্বারটা ঠিক আছে। দেন 1/p আর ভি এর গ্রাফটা কিরকম দেখি। পি সমান কে ইন্টু 1/v। ঠিক আছে, তাহলে আমরা যদি উল্টায় দিই তাহলে আসবে 1/p সমান, কেটা উল্টাবে 1/k, 1/v উল্টাইলে v।
ওরা 1/p-টা বসাইছে ওয়াই অক্ষ বরাবর, 1/p-টা বসাইছে হলো আমার ওয়াই অক্ষ বরাবর, তার মানে এটা ওয়াই এর কাজ করতেছে। ভিটা বসাইছে এক্স অক্ষ বরাবর, ভিটা এক্স এর কাজ করতেছে, আর 1/k-টা ঢালের কাজ করতেছে। তাহলে ওয়াই সমান mx মূলবিন্দুগামী সরল রেখা, এই গ্রাফও ঠিক আছে। তার মানে অ্যান্সার হলো 1 আর 3, 2 আর 3 না, 1 আর 3, 1 আর 3 এটা হবে, 1 আর 3 হবে, ঠিক আছে, 1 আর 3, ঠিক আছে, 1 আর 3 হবে। আচ্ছা যাই হোক, এরপরে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে হঠাৎ সংঘটিত হয় ট্রু, খুবই দ্রুত হবে প্রসেসটা। তাপমাত্রা স্থির থাকে না, তাপমাত্রা কেন স্থির থাকবে? এনট্রপির পরিবর্তন শূন্য, ঠিক আছে, তাপমাত্রা স্থির থাকবে না কারণ অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে, কারণ অবভিয়াসলি তাপমাত্রা পরিবর্তন হবে। 1 আর 3। আচ্ছা, এই প্রশ্নটার উদ্দীপকটা উঠে নেই, ওটা আমরা লাস্টে আসতেছি। আচ্ছা দেখি, একটি কার্নো ইঞ্জিন গৃহীত তাপের 1/4 অংশ কাজে পরিণত করে। কার্নো ইঞ্জিন কি করে? তার গৃহীত তাপের 1/4 অংশ কাজে পরিণত করে। তাহলে এর তাপ গ্রাহকের তাপমাত্রা 30 কেলভিন কমাতে হলে, কি বললাম, এর তাপ গ্রাহকের তাপমাত্রা 30 কেলভিন কমাতে হলে বা কমালে দক্ষতা দ্বিগুণ হয়। এখান থেকে বলছে ইঞ্জিনের দক্ষতা কত, আমাদের জায়গা লাগবে এটার জন্য। দেখি, আমাদের কার্নো ইঞ্জিনে কর্মদক্ষতার সূত্র কি ছিল? 1 মাইনাস T2/T1 অথবা Q2/Q1 ইন্টু 100%, ঠিক আছে, ইন্টু 100%। আমরা পার্সেন্টেজ আর গেলাম না, ধরো এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, পার্সেন্টেজ লাস্টে দেখা যাবে পার্সেন্টেজ, ঠিক আছে, লাস্টে 100% করে দিব না। একটা কার্নো ইঞ্জিনের গৃহীত তাপ আমরা কি দ্বারা বুঝি? Q1, ঠিক আছে, আর বর্জিত তাপ কি? Q2, এবং Q1 মাইনাস Q2 এটাই আমার কি বোঝায়? কৃত কাজ বোঝায়। গৃহীত তাপ Q1, বর্জিত Q2, বাকি যদ্দূর থাকে ওটা দ্বারা কাজ হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম পার্টটা নিয়ে আগে আমরা ক্যালকুলেট করে নিই। একটা কার্নো ইঞ্জিনের গৃহীত তাপের 1/4 অংশ কাজে পরিণত করে, ঠিক আছে। আচ্ছা দেখি, গৃহীত তাপ Q1, ঠিক আছে, কাজ W ইজ ইকুয়ালস টু গৃহীত তাপের কত অংশ? 1/4 অংশ, ঠিক আছে। তাহলে W সমান কত? W সমান হলো Q1 মাইনাস কত? Q2 ইকুয়ালস টু Q1 ইন্টু কত? 1/4। Q1টা এদিক নিয়ে আসো, Q1 মাইনাস Q2, তার নিচে Q1 ইকুয়ালস টু কত? 1/4। তাহলে এখান থেকে বলতে পারি Q1 যদি Q1 এর নিচে যায়, 1 মাইনাস Q2/Q1 ইকুয়ালস টু 1/4। দুই সাইডে যদি 100 গুণ করে দাও, 1 মাইনাস Q2/Q1 ইন্টু 100%, এখানেও 100%, তাহলে 100 দ্বারা গুণ করলে 25 আসবে, 25%। আর এইটাই কি আমার কর্মদক্ষতা না? তার মানে কর্মদক্ষতা কত? 25%। কর্মদক্ষতা কত? 25%। এরপর একটি কার্নো ইঞ্জিনের গৃহীত, আচ্ছা ওই প্রশ্নটাই বলছে, তাপ উৎসের তাপমাত্রা কত? উৎসের তাপমাত্রা কি? Q1, আর গ্রাহকেরটা তাপমাত্রা উৎসেরটা হলো T1 আর গ্রাহকেরটা হলো T2। আচ্ছা, বলছে তাপ গ্রাহকের তাপমাত্রা 30 কেলভিন কমালে, তাপ গ্রাহকের তাপমাত্রা 30 কেলভিন কমালে দক্ষতা কত গুণ হয়? দ্বিগুণ হয়। আচ্ছা, দক্ষতা কত ছিল? 25% ছিল, দক্ষতা এখন কত হবে? 50%, ডাবল হয়ে যাবে না, 50% হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন নতুন দক্ষতা কত? 50%, ঠিক আছে, 50%। আচ্ছা 50%। এখন বলা হয়েছে গ্রাহকের তাপমাত্রা 30 কেলভিন কমাইছে। আচ্ছা, গ্রাহকের টেম্পারেচার কত ছিল? সাপোজ আগে টেম্পারেচার ছিল T2, ঠিক আছে,
T2টা কত ছিল, আমরা ধরে নিলাম x ছিল, তাহলে নতুন T2 প্রাইম সেটা কি হবে, কত কেলভিন কমাইছে, 30 কেলভিন, হ্যাঁ 30 কেলভিন কমাইছে। ঠিক আছে, তাহলে চাইছে কি, উৎসের তাপমাত্রা কত, উৎসের তাপমাত্রা হলো T1 জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, T1 জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়ালস টু 1 মাইনাস নতুনটার কাজ করতেছি, T2 প্রাইম মানে x মাইনাস 30 বাই কত, T1 ইন্টু 100%। এটা কত, 50% এখন, তার মানে 50% equals to 1 minus x minus 30 by T1 into 100%। দুই সাইড থেকে পার্সেন্ট উঠে দাও, কাটাকাটি করো, 100 50-এর নিচে নিয়ে আসো, হাফ আসবে, তাহলে হাফ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স মাইনাস 30 তার নিচে T1, আমাদের T1 বের করতে হবে, মাথায় রেখো এই পুরা টার্মটা আমি বামে নিয়ে আসবো। ঠিক আছে, এই পুরা টার্মটা আমি কই নিয়ে আসবো, বামে নিয়ে আসবো, তাহলে x মাইনাস 30 তার নিচে T1 সমান 1 মাইনাস হাফ, তাহলে x মাইনাস 30 বাই T1, এক থেকে হাফ গেলে হাফই থাকবে, আর গুণ দাও, তাহলে T1 সমান 2x মাইনাস 60। ঠিক আছে, তাহলে 2x সমান কত, 2x সমান হলো T1 প্লাস 60, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু হলো হাফ ইন্টু, আচ্ছা হাফ ইন্টু না দিয়ে 2 দ্বারা ভাগ করে দিই, T1 বাই 2 প্লাস 60 বাই 2 তার মানে 30, এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে, x ইকুয়ালস টু কত, T1 বাই 2 প্লাস 30। এখন আগের সিনারিওটাতে চলে আসি, আগের সিনারিওতে আমার কর্মদক্ষতা কত ছিল, কর্মদক্ষতা ছিল হলো 25%, তাহলে এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। আগে তাপগ্রাহকের তাপমাত্রা x ধরে নিছিলাম, ফার্স্টে তাপগ্রাহকের তাপমাত্রা x ধরে নিছিলাম না, আমরা ওইটা ধরে কাজ করতেছি এখন, আর নিচে হলো T1 ইন্টু 100%, এটা কত, 25%, 1 মাইনাস x বাই কত, T1 ইন্টু 100%, দুই সাইড থেকে পার্সেন্ট উঠাও, 25 বাই 100 সমান 1 মাইনাস x বাই কত, T1, তাহলে x বাই T1 আমি বামে নিয়ে আসবো, হবে প্লাস x বাই T1 সমান 1 মাইনাস, এটা কাটাকাটি করলে 25 1 25, 4 25 100, 1 মাইনাস 1 বাই 4। আমি ইন ডিটেলসে করাইতেছি, তোমরা যত শর্টে পারো তত শর্টে অ্যান্সার করবা, কারণ এমসিকিউ যেহেতু আমাদের টাইম বাঁচাইতে হবে। আচ্ছা, তাহলে x বাই T1 1 মাইনাস 1 বাই 4, লসাগু হলো 4, 4 1 4, 4 থেকে 1 গেলে 3, তাহলে x ইকুয়ালস টু 3 বাই 4 ইন্টু T1। এখন ওই যে x এর ভ্যালুটা পাইছো ওটা বসাও, x এর ভ্যালু কত পাইছিলাম, T1 বাই 2 প্লাস 30 সমান 3T1 বাই 4, তাহলে 30 ইকুয়ালস টু 3T1 বাই 4 মাইনাস T1 বাই কত, 2, তাহলে 30 সমান লসাগু হবে 4, এদিকে আসবে 3T1, এদিকে আসবে মাইনাস 2T1, তাহলে T1 সমান কত আসবে, T1 বাই 4 সমান 30, T1 সমান আসবে 120। ঠিক আছে, তার মানে কত, 120 কেলভিন। ঠিক আছে, 120 কেলভিন। আচ্ছা, এখন যেইটার বললাম যে আমার অ্যান্সারটা ছিল না, তোমার উদ্দীপকটা ছিল না আর কি,
বলা হয়েছে একটা সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, একটা সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে, 400 প্যাসকেল স্থির রাখা হয়েছে, তার মানে প্রেসার বলে দিছে কত আমার 400 প্যাসকেল স্থির রেখে 800 জুল তাপশক্তি প্রদান করা হয়েছে, 800 জুল তাপশক্তি প্রদান করা হয়েছে, তার মানে এটা পজিটিভ প্লাস, প্রদান করায় কৃতকাজ কত হয়েছে 1200 জুল কৃতকাজ পাওয়া গেছে। আচ্ছা কৃতকাজ W ইজ ইকুয়ালস টু কত 1200। আচ্ছা গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত, আমরা সূত্র জানি Q ইজ ইকুয়ালস টু del W প্লাস del U প্লাস W, এই dq দিয়েও করা যায়, dq সমান du প্লাস dw একই কথা। Q এর মান হলো 800, ঠিক আছে, সমান del U আর কাজ হয়েছে 1200, তাহলে এখান থেকে del U সমান বলা যায় 800 মাইনাস 1200, তার মানে আসে মাইনাস 400। অ্যান্সার কত আমার মাইনাস 400, মাইনাস 400, ঠিক আছে। তাহলে আমরা টোটালি তাপগতিবিদ্যা শেষ করে ফেলছি। কোনো প্রশ্ন কি বাদ আছে? এই একটা প্রশ্ন বাদ আছে, আচ্ছা এই একটা প্রশ্ন বাদ ছিল, ঠিক আছে, দেখি কি বলছে। নিচের কোন লেখাটি, নিচের কোন লেখা মানে রেখাটি আর কি, লেখচিত্রটা আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সম্প্রসারণকে প্রকাশ করে। একবার চেক করে নিই, ওয়েট। এখন এটার জন্য আমার এখানে আছে লন টি, ওয়েট, আচ্ছা লন টি, আরে হলোটা কি, লন টি লন পি, টি আর পি এর মধ্যে কানেকশন, তাই তো, টি আর পি এর মধ্যে কানেকশন, লন টি লন পি। প্রথম গ্রাফটা এরকম, সেকেন্ডটা এই, থার্ড এই, ফোর্থ এই, ঠিক আছে। আচ্ছা তো রুদ্ধতাপীয় প্রসেস বলছে, রুদ্ধতাপীয় প্রসেসে টি আর পি এর মধ্যে একটা কানেকশন ছিল, টি পি এর পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে। টি পি এর পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু কত কে। ওইখান থেকে আমার জিনিসটা লনে চলে যেতে হবে, ওইখান থেকে আমার লনে চলে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লন টি এবং লন পি এর মধ্যে একটা গ্রাফ আঁকবো, আমরা এটা মাথায় রাখবো, ঠিক আছে। আমরা ইকুয়েশন বানাইতে চলে যাই, দেখি আমাদের ইকুয়েশন কি হবে। আমরা জানি টি পি এর পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো লন আনার জন্য আমরা দুই সাইডে লন নিব, লন টি পি এর পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু লন কে। দেখো এখানে গুণাকারে আছে, তাহলে আসবে লন টি প্লাস লন পি এর পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু লন কে। এখন ওরা ওয়াই অক্ষ বরাবর কোনটা রাখছে, লন টি রাখছে, ওয়াই অক্ষ বরাবর ওরা রাখছে হলো লন টি, তাহলে আমরা লন টি বামে রাখবো, সমান এটা ওই দিক গেলে মাইনাস লন পি তার পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা প্লাস লন কে। এই যে পাওয়ারটা আছে লগারিদমের ক্ষেত্রে পাওয়ার কি সামনে চলে আসে, তাহলে বলতে পারি ওইদিকে লিখি লন টি সমান, সামনে তো অলরেডি মাইনাস আছে, 1 মাইনাস গামা বাই গামা লন পি প্লাস লন কে। আচ্ছা ওরা লন টি বসাইছে ওয়াই অক্ষ বরাবর, ওরা লন টি বসাইছে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, লন টি বসাইছে ওরা হলো ওয়াই অক্ষ বরাবর, লন পি বসাইছে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা সি এর কাজ করবে। এখন কথা বুঝি, তাহলে লন টিটা ওয়াই এর কাজ করতেছে, ওয়াই সমান লন পিটা এক্স এর কাজ করতেছে, আর এখানে লন কেটা সি এর কাজ করতেছে। তার মানে এই যে পার্টটা আছে একটু নোটিস করো, এই যে পার্টটা মাইনাস 1 মাইনাস গামা বাই গামা এটা কাজ করতেছে আমার ঢালের, অর্থাৎ এটা কাজ করতেছে আমার হলো এক্স এর কাজ করতেছে, সরি এম এর কাজ করতেছে,
এখন আমার বোঝা লাগবে এই এম এর মানটা কি পজিটিভ নাকি নেগেটিভ। এম এর মান যদি পজিটিভ হয় তখন গ্রাফ হয় এরকম, আর এম এর মান যদি নেগেটিভ হয় তখন ওয়াই সমান এম এক্স প্লাস সি এর গ্রাফ এরকম। এখন এম এর মানটা কি পজিটিভ নাকি নেগেটিভ আমরা এটা বুঝবো, ঠিক আছে। এম এর মানটা কি ছিল দেখো, এম এর মানটা ছিল এম এর মান ছিল -1 মাইনাস গামা বাই গামা। এখন প্রথমত চিন্তা করি গামার ভ্যালু এমনি 1 থেকে বড়, এক পরমাণুক না 1.67, দ্বিপরমাণুক 1.4, বহু পরমাণুক 1.33, সব একের থেকে বড়। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, আমি যদি দুই সাইডে মাইনাস দ্বারা গুণ করি মাইনাস গামা, তাহলে আচ্ছা মাইনাস গামা না করে আমি যদি লিখি 1 মাইনাস গামা, সেটা অবভিয়াসলি 1 এর থেকে ছোট হবে। দেখো কথা ক্লিয়ার কিনা, সেটা অবভিয়াসলি কি হবে 1 এর থেকে ছোট হবে। দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার। অথবা আরেকটু সিম্পলিফাইড ওয়েতেই করাই যাও, গামার ভ্যালু 0 এর থেকে বড়, তার মানে পজিটিভ, ঠিক আছে। গামার ভ্যালুটা হলো 0 এর থেকে বড়। আচ্ছা ভালো কথা, তাহলে আমরা যে কাজটা করতে পারি 1 মাইনাস গামা সেটা অবভিয়াসলি 0 এর থেকে ছোট। 1 মাইনাস গামাটা কি হবে, অবভিয়াসলি 0 এর থেকে কি হবে, ছোট হবে। গামার ভ্যালু 0 এর থেকে বড়, বা স্পেসিফিক ভাবে আরো যদি বলতে চাও 1 এর থেকে বড়, তাহলে 1 মাইনাস গামা 1 মাইনাস যদি 1.67 নাও তাও 0 এর ছোট আসে, 1.4 নাও তাও 0 এর ছোট আসে, 1.33 নাও তাও 0 এর ছোট, অর্থাৎ নেগেটিভ আসে, ঠিক আছে। এটার এখন গামা দ্বারা ভাগ করো, 0 রে গামা দ্বারা ভাগ করলে ওই 0ই থাকবে, ঠিক আছে। এখন দুইটার সামনেই নেগেটিভ নিয়ে আসো, দুইটার সামনেই নেগেটিভ, অর্থাৎ আমরা দুই সাইডে মাইনাস দ্বারা গুণ করব, -1 মাইনাস গামা বাই গামা। এখন চিহ্ন উল্টায় যাবে। অসমতার ক্ষেত্রে যখন তুমি নেগেটিভ কিছু দ্বারা গুণ ভাগ করবা চিহ্ন উল্টায় যাবে। এইটা আমার কি এখন দেখো তো, এই পার্টটা কি, এই পার্টটা আমার হইলো কি ঢাল, এই পার্টটা হলো ঢাল, তার মানে আমার ঢাল অবভিয়াসলি 0 থেকে বড়, তার মানে আমার ঢাল আসছে কি পজিটিভ। যদি ঢাল পজিটিভ আসে তার মানে আমার গ্রাফ প্রথমটা কারেক্ট, ঠিক আছে। তাহলে ওরা প্রশ্নে দেখাইছে জাস্ট এই পার্টটা, এই পার্টটুক দেখায় নাই। তাহলে দেখো এই, ঠিক আছে। এরকম যদি গ্রাফ দেয়, আমি এর আগেও ভিডিওতেও গ্রাফ র্যান্ডম একদম ইকুয়েশন থেকে গ্রাফ আনা দেখাইছি। তাহলে এই আমাদের হইলো যাবতীয় যা যা ছিল থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে যত ধরনের এমসিকিউ হইতে পারে, যত ধরনের এমসিকিউ পসিবল আমরা সলভ করলাম। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে আরেকটা ওয়ান শট নিয়ে।